আচ্ছা, তাহলে আজকে আপনাদের ক্লাস 1 স্ক্রিন শেয়ার করছি। ভাইয়া আমি একটু সমস্যায় পড়ছি। জি বলেন। সমস্যাটা হলো কম্পিউটারটা তো আমার না, আমার হাজবেন্ডের। এখন আমি ওই ইমেল অ্যাড্রেস দিচ্ছি কিন্তু আমার পাসওয়ার্ড নিচ্ছে না। এখন কি করব আমি? আচ্ছা, আপনি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডে হয়তো ঝামেলা আছে কোনো, তাহলে আপনার ওই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা আপনি সঠিক যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই হবে। ভাইয়া শুনতে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন পাচ্ছি। আপনি ইমেল এবং পাসওয়ার্ডটা যদি সঠিক দিয়ে থাকেন তাহলে অবশ্যই হওয়ার কথা। আসলে ক্রমে আপনি আগে জিমেইলে এখানে লগ ইন দেখাচ্ছে করুন। আপনার কম্পিউটার নয়, তাহলে ব্যক্তিগতভাবে সাইন ইন করতে অতিথি মোড ব্যবহার করুন এসব আচ্ছা, আসতেছে। আপনি হয়তো আপনার যে ল্যাপটপে আছেন সেখানে গেস্ট মোডে আপনি ইউজ করছেন। ঠিক আছে, অ্যাডমিন মোডে যখন আপনি থাকবেন তখন এটা ইউজ করতে পারবেন। এখন কি আমার এটাই ঢোকাই লাগবে, না হলে আমি রাতে না, ঠিক করে সমস্যা নেই। নিতাম। আপনি আমি দিয়ে দিয়েছি, আপনারা আজকের মধ্যে এখানে ও জয়েন করে নেবেন, আচ্ছা কোনো আচ্ছা। অসুবিধা নেই। ও, আপনাকে এখনই জয়েন হতে হবে তা কিন্তু না। ঠিক আছে, আপনি আমাকে ঠিক বা আছে। আচ্ছা, আপনারা কেউ একজন যে ক্লাসরুমের যে কোডটা আছে এটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। ঠিক আছে, তাহলে এটা ওখানে থেকে যাবে। আর আমি আমি পোস্ট দিয়ে দিব ক্লাসরুমে, সমস্যা নেই। আর ক্লাসরুমে জয়েন তো করার জন্য আপনাকে অবশ্য কোডটা লাগবে, তো কোডটা আপনারা মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দেন কেউ। একটু লিখে দিয়েন যে আসলে কি লিখছেন, মানে কি জিনিসটা কি, মনে করেন হাজি এ ভি মানে কি লিখছেন কেউ বুঝতে পারবে না, নতুন যারা তার তো বুঝতে মানে কি লিখছে। ঠিক আছে, একটু বলে দিন যে এটা আসলে কি, গুগল ক্লাসরুমের একটা কোড। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে কোডটা থেকে গেল, এখানে যারা নতুন আসবে আরো যারা আসবে তারা এখান থেকে এটা পেয়ে যাবে ইজিলি। আর সমস্যা নেই, আমাকে বললেও আপনারা পেয়ে যাবেন। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি। আচ্ছা। আচ্ছা, তো আপনাদের আপনারা হচ্ছে এলইডিপি 2020 প্রজেক্টের গ্রাফিক্স ডিজাইন ক্লাসে আছেন। ঠিক আছে, এলইডিপি হচ্ছে কি, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, আইসিটি মিনিস্ট্রি কর্তৃক। ঠিক আছে, জি। তো আজকে আপনাদের ক্লাস 1। জি। তো ক্লাস 1-এ আমরা কি শিখব সেটা আপনাদেরকে আমি জানাই দিচ্ছি। তো ক্লাস ওয়ানে আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডিউসিং উইথ গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন কি সেটা আমরা জানবো। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানবো। জি। তারপর হচ্ছে ডিফারেন্ট ডিজাইন টুল অফ ফটোশপ, ফটোশপের বিভিন্ন টুল সম্পর্কে জানবো। ফটোশপ ইন্টারফেস ওভারভিউ, মানে ফটোশপের যে মানে ইন্টারফেসটা আছে সেটা সম্পর্কে জানবো। স্ক্রিন মোড, জুম ইন জুম আউট, ডকুমেন্ট সেটআপ, ডকুমেন্ট প্যান, কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক। ঠিক আছে, দেখেন একদিনে আমরা অনেকগুলো টপিক কমপ্লিট করব। তো আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, মনোযোগ সহকারে প্রতিটা টপিক দেখবেন। ঠিক আছে, আর চেষ্টা করবেন রেগুলার আপনারা সবসময় ক্লাসে মানে অ্যাটেন্ড থাকার, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে ক্লাস করতে পারবেন। কারণ আপনাদের এখন হচ্ছে বেসিক। ঠিক আছে, আপনাদের বেসিকটা যদি আপনি ভালো করে তৈরি করে নিতে পারেন তাহলে অ্যাডভান্স আপনি তাড়াতাড়ি হয়ে যাবেন। ঠিক আছে, তো বেসিকটা আগে আপনাকে ঠিক করতে হবে। তো আমরা এখন বেসিক পর্যায়ে আছি, তো বেসিক পর্যায়ের অনেক ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সবকিছু নিয়ে। তো আপনারা চেষ্টা করবেন বোঝার, এবং বুঝতে না পারলে সেটা বলবেন। ঠিক আছে, তো প্রথমেই গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, তো গ্রাফিক ডিজাইন বলতে আপনি কি বোঝেন, কেউ জানেন গ্রাফিক ডিজাইনটা কি? কেউ একজন বলেন তো। ভাইয়া আমি যতটুকু জানি যে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আহ কিছু জিনিস থাকে ওই সফটওয়্যারের ভিতরে এবং নিজের থেকে নিজের পছন্দ মতো বা নিজের কল্পনা করে কোনো কিছু নতুন করে তৈরি করাটা বা আচ্ছা অ্যাড আচ্ছা আচ্ছা, করাটা নিজের ইচ্ছা না, অনুযায়ী। ঠিক আছে। উম, ভালো বলেছেন। আর কেউ, বাকিরা কথা বলছেন না কেন?
আমি কি শুধু তানজিনা নাসরিনের সাথে ক্লাস করছি? না না, সবার সাথে ভাবতেছি কি বলবো। না, আপনি হ্যাঁ, এটা আপনাকে হচ্ছে এই নিজের দেখেন, আমি চিন্তাধারাকে কথা বলি। নিজের যে চিন্তাধারা উঠলো সেটা হচ্ছে মানে কথাগুলো সাজাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, এখানে কথা বলতে সংকোচ করবেন না, আসলে আমাকে না, সংকোচ হচ্ছে সেরকম না। মানে ইয়া করার অতটা ইয়া নাই, আপনারা নির্ভয়ে কথাগুলো বলবেন। আমার সাথে ফ্রেন্ডলি, আমি সবার সাথে ফ্রেন্ডলি ভাবেই মিশার চেষ্টা করতেছি, আর আমি আপনাদের ফ্রেন্ড হিসেবেই থাকতে চাচ্ছি, ঠিক আছে? তো চেষ্টা করবেন আপনারা ফ্রেন্ড হিসেবেই আমাকে নেয়ার, ঠিক আছে? তো ভাই আজকে সেই প্রথম হিসেবে দিন তো এর জন্য একটু সমস্যা হচ্ছে আচ্ছা, সবার কথা সমস্যা নেই। বলতে। আপনি এখানে একে অপরের কথা মানে আমরা অবশ্যই কথা শুনবো, ঠিক আছে? আপনার যেটা মনে হয় সেটা আপনি বলবেন এবং নিঃসংকোচে বলবেন, ঠিক আছে? তো আপনারা কি মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনটা কি? আসলে গ্রাফিক ডিজাইন বলতে আপনি কি বোঝেন সেটা আমি জানতে চাচ্ছি, তাহলে আপনার ইয়াটা আমি মানে বোঝাতে মানে ভালো হবে। অ্যাকচুয়ালি ভাই গ্রাফিক্স টিচার বলতে বোঝায় যে কোনো একটা ফটোগ্রাফি বা কোনো একটা পিকচারকে আমরা ভিজুয়ালি ভাবে যেভাবে রিপ্রেজেন্ট করি, মানে কোন একটা পিকচারকে আমরা অন্যভাবে বা ভিজুয়ালি ভাবে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়। হুম, যাক, আপনারটাও ভালো লাগছে। আর কেউ বলবেন? নিজের চিন্তাধারাকে নিজের মতো করে রূপ দেওয়া। হ্যাঁ, সেটাও হয়। রূপান্তর করা। রূপান্তর করা, নতুন করে ক্রিয়েট করা। যাতে আচ্ছা, ঠিক আছে। তো নিউ আমি ক্রিয়েশন। এখানে আচ্ছা, এখন আমি বলি জি। গ্রাফিক ডিজাইন মূলত যদি একটা আমি যদি বলি যে গ্রাফিক ডিজাইন একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে কি বলবেন আপনি? গ্রাফিক ডিজাইন হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কেন ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। কি ধরনের ল্যাঙ্গুয়েজ? ভিজুয়াল। ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটার মাধ্যমে একটা গ্রাফিক ডিজাইন বা একটা ডিজাইন দেখে আপনি কি বুঝতে পারেন যে এখানে কি বলা আছে। এই মনে করেন যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, সামনে একটা মনে করেন যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, যে রাস্তার এই পাশে অ্যারো চিহ্ন দিয়ে উপরে একটা নাম লেখা আছে, যে এই পাশে গেলে আপনি কি ওই জায়গাটাতে যেতে পারবেন। তো আপনি চিহ্নটা দেখে কি বুঝলেন যে আপনাকে কোন দিকে যেতে হবে, তাই না? ওই যে চিহ্নটা জি। দেখলেন, ওইটাও কিন্তু একটা ডিজাইন, জি ঠিক আছে? তো জি এটা একটা কি ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা বিভিন্ন ধরনের যে গ্রাফিক্স গুলা দেখি, সেখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? তো মূলত গ্রাফিক্স ডিজাইন কি সেটা আরো ভালোভাবে আপনাদেরকে আমি বলছি, ঠিক আছে? তো আমি আবার একটু শেয়ার দিই, দাঁড়ান। আচ্ছা, এখানে গ্রাফিক ডিজাইন কি লেখা আছে দেখতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা, কেউ একজন বলেন তো কি লেখা আছে? গ্রাফিক ডিজাইন হলো নিজের ধারণা, শিল্প এবং দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ছবি এবং রঙের সমন্বয়ে নতুন কিংবা আলাদা একটি ছবি তৈরি করার প্রক্রিয়া। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন কি? একটা নিজের ধারণা বা আপনার শিল্প বা আর্ট বা দক্ষতাকে কাজে লাগিয়ে যখন আপনি একটি ছবি, একটা মনে করেন ছবিতে মনে করেন যে কিছু লেখা, কিছু রং, কিছু মানে আকার আকৃতি দিয়ে, ঠিক আছে, একটা আলাদা রকম একটা ছবি তৈরি করবেন, তখন সেটাকে আমরা কি বলবো? গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? আমাদের মনে করেন যে চারপাশে এখানে যা কিছু আমরা দেখতে পাই তা কি? সবকিছুই কি? গ্রাফিক্স, ঠিক আছে? কিন্তু এগুলা হচ্ছে কি ন্যাচারাল। আর যখন এই ন্যাচারাল বস্তু আমরা নিজেরা তৈরি করতে চাই, তখন কি ব্যবহার করি? টেকনোলজি ব্যবহার করি। আর টেকনোলজি ব্যবহার করি যখন, তখনই সেটা কি হয়ে যায়? গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন। বুঝতে পারছেন? মানে ইজি ভাবে বুঝতে পারছেন তো? মানে আসলে আমাদের হ্যাঁ। চারপাশে কি দেখতে পাই? আমরা যেখানে যদি দেখি চারপাশে, সেগুলো কি দেখি? মনে করেন যে আমরা চারপাশে যেটা দেখতে পাচ্ছি, মনে করেন যে বিভিন্ন জনের জামা কাপড়, গাছপালা, ঠিক আছে? ন্যাচারাল। যা কিছুই দেখতে পাচ্ছি সেগুলো কি ন্যাচারাল, ঠিক আছে? মনে করেন এখন আমরা এই ন্যাচারাল জিনিসটাকে আমরা টেকনোলজি ব্যবহার করে যখন আমরা একটা জিনিস তৈরি করি, ঠিক আছে, মানে ওই অনুরূপ একটা ডিজাইন, তখন সেটা কি হয়ে যায়? একটা ডিজাইন হয়ে যায়, ঠিক আছে? একটা গ্রাফিক ডিজাইন হয়ে যায়, গ্রাফিক ডিজাইন। ঠিক আছে? এখানে গ্রাফিক ডিজাইন বলতে আরো কারো কোনো সমস্যা বুঝতে, কারো সমস্যা? না। সমস্যা আছে? না, ক্লিয়ার। তো গ্রাফিক ডিজাইন নিয়ে আমরা আরো ডিটেলসে জানবো, সেটা আজকে না, সেটা আবার আমরা নেক্সট ক্লাসে জানবো না, গ্রাফিক ডিজাইনের গ্রাফিক কি, ডিজাইন কি, ঠিক
ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের কিছু প্রিন্সিপাল আছে, সেগুলো সম্পর্কেও জানবো। তো আজকে শুধু আপনারা এতটুকু জানেন যে গ্রাফিক ডিজাইনটা আসলে কি, সেটাই। ঠিক আছে, তারপরে ভাত কেন? এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, তাই না? জি এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, এই দুইটা ছবি মূলত কি গ্রাফিক ডিজাইনেরই কাজ, তাই না? জি প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন এবং শেষে যে ছবি, দুইটাই কিন্তু একটা ভেক্টর ছবি, ভেক্টরাইজ ছবি, যেগুলো ইলাস্ট্রেটরে কাজ করা হয়েছে। ঠিক আছে, জি তো গ্রাফিক্স মূলত এখানে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার রাস্টার ইমেজ টাইপ আর একটা হচ্ছে আপনার ভেক্টর। ঠিক আছে, রাস্টার কোনগুলা, যেগুলো হচ্ছে সাধারণ ইমেজ, সাধারণ ছবির মতো, যেগুলো সাধারণ ছবি, যেমন একটা ক্যামেরা দিয়ে একটা ছবি তুললেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাস্টার ইমেজ, ন্যাচারাল ইমেজ যেগুলো সেটাকে আমরা বলবো রাস্টার ইমেজ। ঠিক রাস্টার আছে, ইমেজ বা রাস্টার ফাইল, রাস্টার ইমেজ। এই রাস্টার ইমেজগুলা নিয়ে আমরা কাজ করব কোথায়? ফটোশপে। ফটোশপ। কথা বুঝাতে পেরেছি? জি আমরা সাধারণত যে ছবিগুলো দেখি, মনে করেন এখান থেকে আমি এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, একটা ছবি তৈরি হয়ে গেল, তাই না? হুম তো এই ছবিটা কি ছবি, কি ইমেজ বলেন তো? রাস্টার না ভেক্টর? গ্রাফটার ভেক্টর। ট্রাস্টেড। রাস্টার, রাস্টার রাইট। ইমেজ অবশ্যই। ঠিক আছে, রাস্টার ইমেজ মানে এখানে আপনি যখন জুম করবেন তখন এটা আস্তে আস্তে কি হবে, এটার পিক্সেলগুলা বড় হবে, মানে এটা বড় আস্তে আস্তে মনে করে এক সময় গিয়ে দেখবেন যেটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, রাস্টার ইমেজ হচ্ছে কি হয়, জুম করলে ফেটে যায় যদি যেটার এটার একটা নির্দিষ্ট রেজুলেশন থাকে। রেজুলেশন কি? রেজুলেশন হচ্ছে আপনার মানে এটার মধ্যে কি পরিমাণ ডট বা পিক্সেল আছে তার পরিমাণ। ঠিক আছে, এটা যত বেশি হবে ইমেজটা তত কি হবে, হাই কোয়ালিটি হবে। হাই কোয়ালিটি হবে। ঠিক আছে, এই ইমেজ বা রাস্টার ইমেজটা, এই ইমেজগুলো নিয়ে আমরা কোথায় কাজ করি? অ্যানসার দিবেন, আমি তো বলছি আপনারা অ্যানসার দিবেন। ঠিক আছে, ফটোশপে কাজ করি। ঠিক আছে, তো ফটোশপে আমরা রাস্টার ইমেজ নিয়ে কাজ করব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ভেক্টর ইমেজ। ভেক্টর ইমেজ নিয়ে আমরা কাজ করব কোথায়? ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর ঠিক আছে, কোথায় কাজ করব? ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটরে আমরা ভেক্টর ইমেজ নিয়ে কাজ করব। তো ভেক্টর ইমেজ কি? ভেক্টর ইমেজ আপনি যতই জুম করেন না কেন, যতই এটা নিয়ে টানাটানি করেন না কেন, এটা কি হবে না, থাকবে না। থাকবে না। এটা পিক্সেলাইজ হয়ে যাবে না, এটা ফাটবে না। ঠিক আছে, এটা যেমন আপনি যত রেজুলেশনই দেন না কেন, এটা সেই রেজুলেশনে চলে যাবে। ঠিক আছে, যখন আবার আপনি ভেক্টরটাকে রাস্টারাইজে কনভার্ট করে নেবেন বা হ্যাঁ, তখন এটা আবার রাস্টার ইমেজের মতো হয়ে যাবে, পিক্সেলাইজ হয়ে যাবে। যখন এটা পিক্সেলে চলে আসবে তখন সেটা হয়ে যাবে কি, রাস্টার ইমেজ, এবং সেটা আপনি একটা নির্দিষ্ট রেজুলেশন পর সেটা কি হয়ে যাবে, ফেটে যাবে। ফেটে যাবে। হুম, আশা করি আপনার রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজ সম্পর্কে জানতে পারছেন, বুঝতে পারছেন। ঠিক আছে, জি এখন এখানে আমি আরেকবার বলে রাখি, যদি আমি এখানে একটা স্ক্রিনশট নেই বা মোবাইল দিয়ে কোনো ছবি তুলি, ঠিক আছে, যে কোনো ছবি, মানে আমি ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করলাম, সেটা জেপিজি ফরম্যাটে হোক বা পিএনজি ফরম্যাটে হোক না কেন, সেটা কি হবে, সেটা রাস্টার ইমেজই হবে। রাস্টার ইমেজ ঠিক আছে, সেটা রাস্টার ইমেজই হবে। আর যদি আমি ভেক্টর ফাইল ডাউনলোড করতে চাই তাহলে সেটাকে আমাকে কোন ফরম্যাটে হবে, সেটা হবে ইপিএস ফরম্যাটে বা এআই ফরম্যাটে। হ্যাঁ, এগুলো ফরম্যাটে আমি কি করতে পারবো, ভেক্টর ফাইল ডাউনলোড করতে পারবো, বা ভেক্টর ফাইলের ফরম্যাটটা এই ফরম্যাটে চলে আসবে। ঠিক আছে, ইপিএস ডট ইপিএস বা ফরম্যাট সম্পর্কে তো জানেন, আপনি ফরম্যাট জানেন, ফরম্যাটটা কি বলতেছি, যে ফরম্যাট জানেন, ফরম্যাট জানি। কি বলেন দেখি? অ্যাকচুয়ালি আমরা রাস্টার ইমেজগুলো জেপিজি আর পিএনজি ফরম্যাটে করে থাকি। এটা হচ্ছে জেপিজি আর পিএনজি বলতে এদের ডিফারেন্সটা থাকে হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আর যখন আমরা ইলাস্ট্রেটরে করে থাকি সেইটার মানে অ্যাকচুয়ালি আমরা পিকচারগুলো যেভাবে মানে ডাউনলোড হ্যাঁ, আকাশ স্যার। আচ্ছা, যারা মানে মানে মিউট রাখবেন, ঠিক আছে, যখন কথা বলবেন তখনই শুধুমাত্র আপনি মাইকটা অন করবেন। ঠিক আছে, বাকিরা কিন্তু সবাই মিউট রাখেন।
যখন কথা বলবেন, আপনি যখন কথা বলবেন সাথে সাথে আপনি মিউটটা আনমিউট করে দিয়ে কথাটা বলবেন, কথা শেষ হলে আপনি আবার আনমিউট করে দিবেন। তাহলে আশেপাশের আমাদের ক্লাসে নয়েজ হবে না, আপনার আশেপাশে যদি কোনো নয়েজ থাকে সেগুলোও এখানে আসবে না। ঠিক আছে, আপনারা কাইন্ডলি এটা এই বিষয়টা খেয়াল রাখবেন। হ্যাঁ বলেন, কি বলছিলেন? ভাই অ্যাকচুয়ালি ফরম্যাট বলতে আমরা পিকচারের ক্ষেত্রে শুধুমাত্র পিকচারগুলো আর কি যেভাবে আমরা সেভ করি বা ডাউনলোড করি যেই ফরম্যাটে, মানে যেমন পিকচারগুলো আমাদের জেপিজি পিএনজি ফরম্যাটে হয়ে থাকে ফটোশপের ক্ষেত্রে। হুম, আর ইলাস্ট্রেটরে করতে গেলে আমরা হচ্ছে অন্য ফরম্যাটে করি। আচ্ছা, সমস্যা নেই, আপনি ভালো বলছেন, আপনি ঠিক আছে। তো ফরম্যাট বলতে এখানে আমরা উইন্ডোজ বা এখানে কম্পিউটারে যেগুলো ফাইল ইউজ করি প্রত্যেকটারই এক একটা নির্দিষ্ট কি আছে, ফরম্যাট আছে। সেগুলা এক একটা ফাইল এক একটা ফরম্যাটে আছে এবং এই ফাইলগুলো একটা নির্দিষ্ট সফটওয়্যারে সাপোর্ট করে, সেজন্যই এই ফরম্যাটটা। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে ইভিনিং শিফটে আপনাকে অ্যাড করা হবে, সেটা নিয়ে আপনি একটু আমরা পরে কথা বলি। আচ্ছা, তো এখানে আমরা ইমেজের ক্ষেত্রে সাধারণত আমরা যেই দুইটা ফরম্যাট দেখতে পাই সেটা হচ্ছে কি জেপিজি ফরম্যাট আর একটা পিএনজি ফরম্যাট। আরো বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, তবে এই দুইটা কি সবসময় ব্যবহার হয়। ঠিক আছে, তো বিএনজি আর জেপিজি এই দুইটা কি কি ফাইল, এটা এই দুইটা কি রাস্টার না ভেক্টর? রাস্টার ফাইল। ঠিক আছে, সবাই বলবেন, মানে সবাই বলার চেষ্টা করবেন জি রাস্টার রাস্টার ভেক্টর। ঠিক আছে, রাস্টার আর রাস্টার ভেক্টর ইমেজের ক্ষেত্রে যেই ফরম্যাটটা আসে সেটা আমি কি বলছিলাম নাম, ইপিএস, এআই অথবা এআই, এআই বা ইপিএস ফরম্যাট। ঠিক আছে, ইপিএস। আচ্ছা জি, ভেরি গুড। এখন এক গ্রাফিক ডিজাইনারের কাজ কি? ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কি গ্রাফিক ডিজাইনারের কাজ কি বলেন তো একজন, কি লেখা আছে? বলবো, হ্যাঁ বলেন। কোনো প্রতিষ্ঠানের লোগো ডিজাইন করা, বাণিজ্যিক বা রাজনৈতিক ব্যানার ডিজাইন করা, বিভিন্ন পোস্টার ডিজাইন করা, বিভিন্ন লিফলেট ডিজাইন করা, টি শার্ট এবং জামা কাপড় ডিজাইন করা, কার্টুন তৈরি করা, পত্রিকার বিজ্ঞাপন ডিজাইন করা, সোশ্যাল মিডিয়ার জন্য বিজ্ঞাপন তৈরি করা ইত্যাদি। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে এগুলা। এগুলা ছাড়াও এখন বর্তমানে মেলা কাজ, মানে ডিজাইন রিলেটেড। আপনারা কম্পিউটারে বসলে সাধারণত এ টু জেড আপনারা যেসব ডিজাইন দেখতে পান আপনাদের সামনে, যেগুলা চোখে পড়ে যে জিনিসগুলা, সেগুলা মূলত সবগুলোই কি কার কাজ? গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইনের কাজ। আপনি এখনই মনে করেন যে, ঠিক আছে, আপনি কোথায়, আপনি মনে করেন যে ব্রাউজারে যে ব্রাউজার ইউজ করতেছেন, যে আমি জুম মিটিংটা দেখতে পাচ্ছেন, এটার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা কে ডিজাইন করছে? অবশ্যই একজন গ্রাফিক ডিজাইনার ডিজাইন করছে। তারপরে সেটা কি করছে, তারপরে সেটা ওই ডিজাইনটার উপর বেস করে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, একটা ওয়েবসাইটে ঢুকতেছেন, সেই ওয়েবসাইটে উপরে সুন্দর একটা ছবি, তারপরে নিচে নাম, তারপরে লেখা, আস্তে আস্তে পাশে হচ্ছে আপনার বিভিন্ন ইনফরমেশন, নিচে অনেক ইনফরমেশন। ঠিক আছে, এই সেক্টরগুলো সুন্দরভাবে ডিজাইন কে করছে, এগুলা ডিজাইন করছে একজন গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, এই গ্রাফিক ডিজাইন, এইটা ওয়েব পেজটা ডিজাইন করে সে কাকে দিছে? ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনারকে দিছে। ঠিক আছে, তো ওয়েব ডিজাইনার সেই ডিজাইনটা দেখে সেইভাবে কোডিং করে ওই পেজটাকে লাইভ করছে। কথা বুঝাইতে পারছি? জি, তারপরে আবার আপনার মোবাইলে যে অ্যাপ ইউজ করেন, বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করেন, বিকাশ অ্যাপ বা যে কোনো ধরনের আপনার মোবাইলে অ্যাপ আছে, তো এই অ্যাপটাতে ক্লিক করার পরে কোন পেজটা আসবে, কেমন ডিজাইনটা আসবে, ঠিক আছে, এখানকার মেনুগুলা কেমন ডিজাইনে থাকবে, এগুলাও মূলত কারা আগে ডিজাইন করে? সবার আগে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইনাররাই ডিজাইন করে। ঠিক আছে, এছাড়াও মূলত আমরা সবাই জানি যে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে, প্রিন্ট মিডিয়ার বিভিন্ন ধরনের ডিজাইন। প্রিন্ট মিডিয়া বলতে কি বোঝায়? যেগুলা প্রিন্ট করা হয়। ঠিক আছে, যে ডিজাইনগুলো আমরা প্রিন্ট করে হ্যাঁ ব্যবহার করি বা বাণিজ্যিক কাজে ইউজ করি, সেগুলা কি গ্রাফিক ডিজাইনের কাজ। গ্রাফিক ডিজাইন। ঠিক আছে,
কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? নো না না ভাই বুঝছি হ্যাঁ। আর সমস্যা নাই আমাদের এতদূর পর্যন্ত যে আমি বললাম, এতদূর পর্যন্ত কারো কোনো যদি বুঝতে সমস্যা থাকে বা কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। কোনো কিছু নিয়ে কোশ্চেন আছে আপনাদের? হ্যাঁ, ওই যে দুইটা ফরম্যাটে যেতে হয়, ওইটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, ফরম্যাটের বিষয়টা আমরা ফরম্যাট নিয়ে আবার নেক্সটে আরো অনেক মানে এটা নিয়ে আলোচনা আছে, এটা নিয়ে একটা মানে ক্লাসে ও। একটা টপিকই আছে। তো মূলত আমি সেটা এখানে বললাম জাস্ট এটাই যে রাস্টার ইমেজের ক্ষেত্রে যেগুলো আমরা ক্যামেরা দিয়ে তুলি বা যে কোনো দিকে তুলি সেই ছবিগুলোর ক্ষেত্রে সেইগুলো হচ্ছে রাস্টার ইমেজ এবং এটার ফরম্যাটটা হচ্ছে জেপিজি ফরম্যাট। ঠিক আছে, একটা মনে করেন যে ইমেজ জেপিজি। জেপিজি মনে করেন ইমেজটার নাম আছে না, ইমেজটার নামের পাশে ডট দিয়ে একটা লেখা আছে, ঠিক আছে, সেখানে কি লেখা থাকে জেপিজি বা জেপিইজি এই ধরনের নাম মানে একটা কোড থাকে প্রতিটার ক্ষেত্রে ইমেজের ছবির ক্ষেত্রে, ঠিক আছে, অথবা ডট পিএনজি, ঠিক আছে, আমি শেষে কি থাকে এটা থাকে, আমি দেখাই ডট আপনাদেরকে। পিএনজি। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি এই যে আমি আপনাদের জি। একটা স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে, এই যে একটা স্ক্রিনশট নিয়েছি তখন, ঠিক আছে, তো এই স্ক্রিনশট নেওয়ার মনে করেন যে এই যে এখানে দেখেন যে কি লেখা আছে, এটা যখন স্ক্রিনশট তারপরে ডিটেলস তারপরে কি আছে ডট পিএনজি পিএনজি, ঠিক আছে, আমি এই ফরম্যাটের কথাটাই বলছি, ঠিক আছে, যদি এখানে জেপিজি থাকতো তাহলে এটা কি ফরম্যাটে হইতো, জেপিজি। জেপিজি। ঠিক আছে, সিম্পল। আপনাকে এটা বুঝতে হবে, ঠিক আছে। আমি জেপিজি আসলে মূলত কেমন ইমেজ, পিএনজি কেমন, হ্যাঁ সেটার ব্যাকগ্রাউন্ড বা এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আবার মানে ভালোভাবে আলোচনা করব, জাস্ট আমি এখানে ফরম্যাটটা আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে, এই এতটুকুই। আর ভেক্টর ইমেজ হচ্ছে আপনার বিভিন্ন ইপিএস ফাইল থাকে, ঠিক আছে, আচ্ছা ভেক্টর ইমেজের আমি ফাইল ফরম্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, এই যে এখানে এই ইমেজটা দেখেন, এখানে আপনারা দেখতে পাবেন, দেখা যাচ্ছে না? জি জি দেখা যাচ্ছে। জি। হ্যাঁ, দেখেন এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ডট ইপিএস, শেষে কি লেখা আছে ডট ইপিএস ইপিএস, আর একটা আছে ডট জেপিজি, ঠিক আছে, এটা হচ্ছে কি রাস্টার ইমেজ, এটা হচ্ছে ভেক্টর ইমেজ। ভেক্টর ইমেজটা আপনার প্রিভিউ দেখতে পাবেন না, কারণ এটা কোথায় দেখা যাবে, যেখানে ইলাস্ট্রেটর। যেখানে এই ফাইলটা সাপোর্ট করবে সেইখানে, শুধু ইলাস্ট্রেটরেই না, আরো যেখানে যে সফটওয়্যারে ভেক্টর ফাইল সাপোর্ট করে সেই সব সফটওয়্যারে আপনি দেখতে পাবেন, কিন্তু এটা আপনাকে ওই সফটওয়্যার আগে ওপেন করতে হবে, তাহলে আপনি দেখতে পাবেন। ওখানে ওপেন করলে কি দেখতে পাবেন, এই ছবিটাই কিন্তু দেখতে পাবেন, কারণ এই ছবিটারই ইপিএস বা ভেক্টর ইমেজ হচ্ছে এইটা, এই ফাইলটা, ঠিক আছে। এখানে যে ছবিটা আছে এটার প্রতিটা মানে এটা একটা ভেক্টর ইমেজ, এখানে সবকিছুই ভেক্টরাইজ করা বা ডিজাইন করা হয়েছে ইলাস্ট্রেটরের মাধ্যমে। এটা যদি আমি ইলাস্ট্রেটরে ওপেন করি তাহলে এটা আমরা দেখতে পাবো, ঠিক আছে, জি এইটাই আমি বললাম। আর কারো কোনো সমস্যা? সমস্যা আছে? নাই, কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা একটা ছোট্ট একটা মানে ব্রেক নিব আর কি, 15 মিনিটের জন্য একটা ব্রেক নিব আমরা। না কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই তবে লাইন কি কেটে যাবে? না না, আপনারা কেউ লাইন থেকে এখান থেকে বের হবেন না, আপনারা জয়েনই থাকবেন, ঠিক আছে, 15 মিনিট পর আবার মানে আমি ক্লাস স্টার্ট করব, তখন আপনারা আবার বসবেন, আপনারা একটু হাঁটাচলা করে আসেন, কারণ এক নাগারে যদি আপনি এতক্ষণ বসে থাকেন তাহলে অবশ্যই আপনার সমস্যা হবে। আপনার যদি কোনো আপনারা হয়তো অনেকে নাস্তা টাস্তা করেন নাই বা যে কোনো কিছু করেন নাই, তো আপনারা সেগুলো সেরে নিন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? জি তো গ্রাফিক ডিজাইন করে আপনি কি ধরনের কাজের সুযোগ পাবেন, মানে আপনি কোথায় কাজ করতে পারবেন, আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার যে শিখতে হিসেবে যে আপনি
কাজ করবেন বা গ্রাফিক ডিজাইন যে শিখতেছেন, গ্রাফিক ডিজাইন শিখে একজন গ্রাফিক ডিজাইনার হবেন, তো আপনি কোথায় কাজ করবেন, ঠিক আছে, কিভাবে কাজ করবেন, তো সেটা সম্পর্কে এখানে লেখা আছে যে কি একজন লোগো ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন, বিভিন্ন বিজ্ঞাপন সংস্থাতে ডিজাইনার হিসেবে নিয়োগ হতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এ মনে করেন যে বিভিন্ন ধরনের ডিজিটাল গ্রাফিক ডিজাইনের কাজের প্রয়োজন হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ডিজাইন হিসেবে কাজ করতে পারবেন, ম্যাগাজিন এবং নিউজ পেপার কোম্পানিতে নিয়োগ করতে পারবেন, অ্যাপ্লিকেশন এন্ড গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে নিয়োগ হতে পারবেন। ঠিক আছে, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আপনার অফিসিয়ালি, মানে অফিসিয়ালি আপনি কোথায় গ্রাফিক ডিজাইন শিখে কাজ করতে পারবেন বা কোথায় আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আমরা তো অনলাইনে কাজ করব, অনলাইনে কাজ করার উদ্দেশ্য আমাদের কি, অনলাইনে কাজ করা, ঠিক আছে, কিন্তু আপনি অফলাইনেও মানে আপনি যে গ্রাফিক ডিজাইন যদি হন তাহলে আপনি এসব জায়গায় কাজ করতে পারবেন। এখন মনে করেন যে মূলত যে কোনো প্রতিষ্ঠানেই এক একজন গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের আইটি ফার্ম বলেন, তারপরে বিভিন্ন ধরনের যেই ম্যাগাজিন নিউজ পেপার গেম ডেভেলপমেন্ট আইটি রিলেটেড যে ধরনের কোম্পানিগুলো আছে সবগুলাতেই কি গ্রাফিক ডিজাইনারের কাজে লাগে। একটা ব্র্যান্ড যারা দাঁড় করাইতে চায় বিভিন্ন ধরনের, ঠিক আছে, সেগুলোর ব্র্যান্ড ডিজাইন তৈরি করার জন্য অবশ্যই একজন কিসের প্রয়োজন, গ্রাফিক ডিজাইনারদের প্রয়োজন। ঠিক আছে, তো আপনি যদি গ্রাফিক ডিজাইনটা মূলত ভালোভাবে শিখতে পারেন, আপনি যদি এই বিষয়ে দক্ষ হয়ে যান, তাহলে অবশ্যই আপনি এগুলাতে কাজ করতে পারবেন। ঠিক আছে, কারো কোনো এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, এটা গেল। আমি এর আগে বললাম হচ্ছে অনলাইনে কিভাবে, অফলাইনে কিভাবে আপনি কাজ করবেন। অফলাইনে মানে আপনি সরাসরি গিয়ে কিভাবে কাজ করবেন। এখন আমরা কি অনলাইনের কথা বলবো। অনলাইনে মানে কি, অনলাইনে আপনি যখন কাজ করবেন, অনলাইনে যখন কোনো কিছু কাজ করবেন, আপনি মানে টাকা পয়সা ইনকাম করবেন এখান থেকে অনলাইনে কাজ করে, ঠিক আছে, তখন আপনি কি ফ্রিল্যান্সার, ঠিক আছে, ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক কিংবা ফাইবারের মতো অনেক অনলাইন মার্কেট প্লেসে আপনার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে উপার্জন করতে পারবেন। এখানে freelancer.com একটা সাইট, upwork.com একটা সাইট, fiverr.com একটা সাইট। এগুলা কি, এগুলা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, যেখানে আপনি কি আপনার এই কাজটা আপনি কাজ করবেন, সেখানে আপনি এই সব মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন এবং কাজ করে সেখান থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এই কাজগুলো কি, এই কাজগুলো হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং কাজ। ঠিক আছে, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, এখানে আউটসোর্সিং বলা যাবে না, এখানে ফ্রিল্যান্সিং বলা যায়। সাধারণত আপনারা যে ধরনের কাজ করবেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে, ফ্রিল্যান্সিং বলতে আপনারা কেউ কে কি বোঝেন আমাকে একটু বলবেন? কার কি মতামত ফ্রিল্যান্সিং বিষয়ে, ফ্রিল্যান্সিংটা কি, আপনি কি মনে করেন ফ্রিল্যান্সিংটা নিয়ে? ভাই নিজের স্কিলকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছা মতো কাজ। আচ্ছা, তো ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক কিংবা ফাইবার মতো অনলাইন প্লেসে আমরা কিভাবে কাজ করতে পারি, কি কি কাজ করতে পারি? লোগো ডিজাইন, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, ফেসবুক কভার ফটো ডিজাইন, বিজনেস ফ্লায়ার ডিজাইন, ফটো এডিটিং সহ আরো অনেক কিছু। ঠিক আছে, তো লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এই কাজগুলো সম্পর্কে আপনারা মানে কোনো আইডিয়া আছে? লোগো ডিজাইন কি, ভিজিটিং কার্ড কি, ব্যানার কি, ফেসবুক কভার কি, বিজনেস ফ্লায়ার কি, এগুলো চেনেন? ভাই একজন বের হয়ে গেছে, ওনার হচ্ছে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। পাসওয়ার্ড সেমই আছে, সবকিছু সেম আছে, আপনি উনিকে ঠিক মতো করতে বলেন আসলে। হ্যাঁ, আমি সেন্ড করে দিচ্ছি ওনাকে LTP হ্যাঁ 2020, তারপর ওনার ভুল দেখাচ্ছে। ভুল দেখানোর তো কথা না আসলে, এখানে দেখি আমি, সবাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা কি এইভাবে আয় করতে পারি। এই যে লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, ব্যানার, ফেসবুক কভার, এছাড়াও আরো অনেক কিছু আছে। ঠিক আছে, এগুলো বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি।
এখন গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? ঠিক আছে, কেউ একজন বলেন তো ফার্স্ট পয়েন্টে কি আছে? প্রচুর পরিশ্রম করার মন মানসিকতা। তো আপনাদের কি এই মন মানসিকতাটা আছে? জি জি ভাইয়া, অবশ্যই। জি। এইটা যদি না আছে বলে থাকে, গ্রুপে জয়েন করছি। আচ্ছা, ধন্যবাদ। এই মন মানসিকতা যদি না থাকে আপনার পরিশ্রম করার আর লেগে থাকার মানে যদি না থাকে, লেগে যদি না থাকতে পারেন, তাহলে কিন্তু সহজে সফল হতে পারবেন না। ঠিক আছে, জি তো আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, অবশ্যই লেগে থাকতে হবে। ইন্টারনেটের ব্যবহার জানা, ইন্টারনেটের ব্যবহার তো সবাই জানেন, আশা করি জানেন না? জি ভাই জানি। কম্পিউটারে ইন্টারনেটের ব্যবহার নিয়ে তো সবাই জানার কথা। গুগল করতে পারা মানে গুগল ইউজ করতে পারেন তো সবাই, গুগলে কোনো কিছু সার্চ করতে পারেন, সবকিছুই পারেন। এই ধরনের কাজগুলো নিয়ে সবার জানার দরকার। ঠিক আছে, মানে কম্পিউটার basic যখন ব্যবহার করতে পারি সবগুলোই পারি আশা করি। এইগুলো জানতে হবে। ঠিক আছে, ডিজাইন ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা। ডিজাইন ট্রেন্ডটা কি বলতে পারবেন কেউ? ট্রেন্ড হ্যাঁ, একটা সময় ধরেন বর্তমানে যেগুলা চলতেছে, সবাই যেগুলো মানে চাচ্ছে, যখন যেটা, জি বলেন আর কে বলতেছেন, আর কে বলেন। এটাই। আচ্ছা, হ্যাঁ আপনারটা ঠিক আছে। এক একটা সময় হয় এক একটা জিনিসের চাহিদা থাকে, তো যখন যখন যে জিনিসটার চাহিদা থাকে সেই অনুযায়ী পূরণ করা। প্রচলিত যে বিষয়গুলো থাকে, যখন যেটা প্রচলিত থাকতেছে আর কি, চলতেছে এরকম। Right. তো ইন্টারনেটের ব্যবহার তো আমরা জানবো, ডিজাইন ট্রেন্ড সম্পর্কে আমাদেরকে কি আপডেট থাকতে হবে। তো ডিজাইন ট্রেন্ড বলতে বোঝাচ্ছে, ট্রেন্ড মানে হচ্ছে কি এই বর্তমানে যেই জিনিসগুলা, যেই স্টাইলগুলা, ডিজাইনের ক্ষেত্রে যেই স্টাইলগুলা, যে ডিজাইনগুলা চলতেছে, ঠিক আছে, সেইগুলো সম্পর্কে আপনাকে আপডেট থাকতে হবে। আপনি কিভাবে আপডেট থাকবেন এই ডিজাইন ট্রেন্ড সম্পর্কে, জানেন কেউ? হ্যাঁ, সবসময় অনলাইনে থাকতে হবে, অনলাইনে থাকে। হ্যাঁ, সব অনলাইনে তো জায়গায় অবশ্যই ঘাটতে থাকতে হবে। হবে। অনলাইনে তো থাকবেনই। অনলাইনে থাকার সাথে সাথে কি করবেন, কিভাবে থাকলে মানে কি আহ, করলে আর কি ডিজাইন ট্রেন্ড গুলো সম্পর্কে জানতে পারবেন যে আসলে। আমরা বিভিন্ন নতুন নতুন ডিজাইন যখন দেখবো তখন আমরা বুঝতে পারি যে কোন ধরনের ডিজাইন এখন চলতেছে, যার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে এখন কোন ধরনের ট্রেন্ডটা চলতেছে। হ্যাঁ, আপনি ডিজাইন ট্রেন্ড সম্পর্কে তখনই জানতে পারবেন যখন আপনি প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট প্লেসে কি ভিজিট করবেন, সবসময় আপনি ডিজাইন গুলা ফলো করবেন। ঠিক আছে, অন্যের ডিজাইন দেখবেন, সবসময় আপনাকে ডিজাইন মানে আপনাকে মূল কথা আপনাকে সবসময় ডিজাইন দেখতে হবে, মানুষের ডিজাইন দেখতে হবে, অন্যের ডিজাইন দেখতে হবে, সেই ডিজাইনগুলো সে কিভাবে করছে, হ্যাঁ সেগুলা আপনাকে বুঝতে হবে। যদি আপনি দেখে বলতে পারেন যে এই ডিজাইনটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি এই ডিজাইনটা করতে পারবো, ঠিক আছে, তখনই আপনি মনে করেন যে একটা আপনার মধ্যে একটা যোগ্যতা চলে আসবে যে গ্রাফিক ডিজাইনার হওয়ার। ঠিক আছে, তো এই ট্রেন্ডটা সম্পর্কে আপনাকে জানতে হবে, এখন কোন কি ধরনের ট্রেন্ড চলতেছে ডিজাইনের ক্ষেত্রে, কি কি ধরনের ডিজাইন চলতেছে, এগুলো আপনি তখন জানতে পারবেন। আচ্ছা, ইংরেজিতে কথোপকথন করতে পারা, মানে এখানে ইংরেজিতে মানে কনভারসেশনের কথা বলতেছি, কারণ আমাদের মানে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তো এখানে মূলত বাংলাদেশের ক্লায়েন্ট খুবই কম থাকবে, মানে নাই বললেই চলে। ঠিক আছে, তো আপনাকে তো বাংলায় তো আপনি কথা বলতে পারবেন না ক্লায়েন্টের সাথে, পারবেন না। না। আপনাকে কিসে কথা বলতে হবে? ইংরেজিতে। বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা থাকে সেটা কি? ইংলিশ। ইংরেজি। ইংলিশে কনভারসেশন তো সবাই করতে পারেন, তাই না? মোটামুটি। জি ভাই। যদি কারো কোনো ইংরেজিতে সমস্যা থেকে থাকে তাহলে এখনই মানে এখন থেকেই মানে সময় করে হোক রেগুলার একটু মানে ইংরেজিতে চর্চা করবেন। মূলত ইংরেজিতে মোটামুটি কনভারসেশন করতে পারলে হবে সুন্দরভাবে, মানে আপনি ক্লায়েন্টকে যদি আপনার কথাগুলো যাতে সুন্দরভাবে বুঝাইতে পারেন। ক্লায়েন্ট আপনার কাছে একটা জিনিস চাইলো, একটা ডিজাইন করতে বললো, এখন আপনি ক্লায়েন্টের কথাও বুঝলেন না, আপনি ক্লায়েন্টকে কিছু বলতেও পারতেছেন না, এখন আপনি কি করবেন? সবসময় তো মনে করেন যে গুগল ট্রান্সলেটর বা বিভিন্ন যেগুলো টুলস আছে এগুলো দিয়ে তো সবসময় সব মানে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আসে না। ঠিক আছে, এই জন্য আপনাকে গুগলে চালাইতে গেলেও আপনার একটা মিনিমাম ইংরেজিতে জ্ঞান থাকতে হবে। তো এগুলা আশা করি সবার আছে, কারণ আপনারা সবাই এডুকেটেড। ঠিক আছে, আর তারপর নেক্সট হচ্ছে কি সৃজনশীল চিন্তা ভাবনা করা। ডিজাইনের ক্ষেত্রে আপনি একটা সৃজনশীল চিন্তা ভাবনা করবেন, একটু মানে ভিন্ন ধরনের মানে ক্রিয়েটিভ চিন্তা করা, যেটাকে মানে ইংরেজিতে যেটা বলে ক্রিয়েটিভ। ঠিক আছে, তো আপনি একটা ডিজাইন যখন দেখবেন সেটাকে ক্রিয়েটিভ মানে একটা ডিজাইন আপনি যখন বানাবেন তখন ক্রিয়েটিভ ভাবে চিন্তা করবেন, মানে এটা নতুন আঙ্গিকে আরো সহজ ভাবে কিভাবে উপস্থাপন করা যায়। ঠিক আছে, জি
যত আপনি আপনার চিন্তাটা ক্রিয়েটিভ হবে মানে আই ক্যাচি হবে, তত আপনার ডিজাইনটার গ্রহণযোগ্যতা বাড়বে। ঠিক আছে, তারপরে কি আছে, প্রচুর ডিজাইন দেখা, আপনাকে রেগুলার অনেক অনেক ডিজাইন দেখতে হবে, নতুন নতুন ডিজাইন চেষ্টা করতে হবে, দেখতে হবে। ঠিক আছে, প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ, মানে প্রতিদিন নতুন নতুন ডিজাইন আপনি শেখার চেষ্টা করবেন। ঠিক আছে, একটা ডিজাইন দেখলেন, এই ডিজাইনটা আপনি আসলে প্র্যাকটিস করবেন। প্রথম অবস্থায় তো আপনাকে অবশ্যই একটা ডিজাইন দেখে প্রথমে শুধু কপি করতে হবে, মানে ওই ডিজাইনটা দেখে হুবহু আপনি একটা ডিজাইন বানাবেন। যখন আপনি ওই ধরনের করতে পারবেন তখন আপনি মনে করেন যে মার্কেট প্লেসে মানে যেতে পারবেন। ঠিক আছে, তারপরেও মানে ভালোভাবে আপনাকে দক্ষ হইতে হবে এই বিষয়গুলোতে। মানে দক্ষ না হয়ে মার্কেট প্লেসে যান, তাহলে কি হবে, আপনার কাজগুলা রিজেক্ট হয়ে যাবে, কাজগুলো আপনি ঠিকমতো বাইরকে দিতে পারবেন না। আপনার কাজে যদি আপনার মানে খুঁত থাকে, কাজে যদি ভুল থাকে, তাহলে কি আপনি একটা মানে আপনি যখন অনলাইনে কোনো কাজ করবেন তখন অবশ্যই একটা কি পাবেন, ফিডব্যাক পাবেন একটা। ঠিক আছে, ওই ফিডব্যাকটা যদি নেগেটিভ ফিডব্যাক চলে আসে, তাহলে আপনার রিভিউ ডিজাইনের ক্যারিয়ার ওখানেই শেষ বলা চলে। ঠিক আছে, তো আপনি আপনারা সবাইকে বলতেছি, আপনারা আজকে থেকে আগে কি করছেন না করছেন সব ভুলে যান। এখন থেকে চেষ্টা করবেন মানে রেগুলার আমি যেগুলা বলি, যেগুলো টপিক আলোচনা করি, সেগুলা নিয়ে কথা মানে মানে কাজ করার। ঠিক আছে, ওই দিন এগুলো প্র্যাকটিস করবেন, আমি যেগুলো বলতেছি সেগুলা প্র্যাকটিস করবেন। আমি নিব ফটোশপের দেখাবো, সেগুলো টপিকগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তারপরে এখানে আমরা নেক্সটে চলে যাই, যেসব সফটওয়্যার দিয়ে গ্রাফিক ডিজাইন করা যায়। ঠিক আছে, কি কি সফটওয়্যার দিয়ে করা যায়, অ্যাডোবি ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, ইনডিজাইন, পেজ মেকার, গেম, ইঙ্ক, স্পেস, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস। ঠিক আছে, এগুলা কি সবগুলা কি গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, কিন্তু কোনোটা হচ্ছে রাস্টার ইমেজ ডিজাইন, কোনোটা ভেক্টর ইমেজ ডিজাইন। ঠিক আছে, কোনোটা হচ্ছে ভিডিও ডিজাইন, ভিডিও মানে ভিডিও গ্রাফিক্স বা মোশন গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, সেগুলো কি সবগুলোই তো গ্রাফিক্স, তাই না? তো এই গ্রাফিক ডিজাইন রিলেটেড এই সফটওয়্যারগুলো দিয়ে গ্রাফিক ডিজাইনের কাজ করা যায়। আমরা এখানে কি কি কাজ শিখবো, অ্যাডোবি ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর। ঠিক আছে, এই দুইটাই মূলত মেইন সফটওয়্যার গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে আমি হয়তো বলে ফেলছি আগেই। আচ্ছা, ডিজাইনার হিসেবে পোর্টফোলিও কোথায় করবেন? আপনি তো একজন ডিজাইনার হবেন, তাই না? আপনার বিভিন্ন ভাই একটা কাজ। কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আমরা যেগুলো দেখলাম যে যেগুলো সফটওয়্যার দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায়, হ্যাঁ, আমরা কি পুরো কোর্সে কি সব কয়টা নিয়েই কাজ করব নাকি শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটর নিয়ে? আপনারা শুধু এখানে শিখবেন, এই কোর্সের মাধ্যমে আপনারা শিখবেন অ্যাডোবি ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আমি বোঝাইতে চাইছি যে এখানে গ্রাফিক ডিজাইনটা তো মনে করেন যে কিভাবে করা যায়, মানে কোন কোন সফটওয়্যার দিয়ে গ্রাফিক ডিজাইন। ফটোশপ দিয়ে আমরা রাস্টার ইমেজ ডিজাইন করি, ইলাস্ট্রেটরে ভেক্টর ইমেজ ডিজাইন করি, প্রিমিয়ার প্রো দিয়ে কি ভিজুয়াল গ্রাফিক্স, অ্যাডোবি ইফেক্টের বিভিন্ন গ্রাফিক্স ইফেক্টের কাজ করি। তো এগুলো কি, এগুলো তো গ্রাফিক ডিজাইন, তাই না? হ্যাঁ, ওইটার মানে সেক্টরটা একটু আলাদা, ওটা হচ্ছে ভিজুয়াল গ্রাফিক্স, এটা হচ্ছে আপনাদের আলাদা। তো এই সফটওয়্যারগুলো দিয়ে মূলত করা যায়। আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়েও আপনারা গ্রাফিক ডিজাইন মানে করতে পারেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সাইটগুলার ছবি এখানে দেখতে পাচ্ছেন। এই সাইটগুলোতে কি আমরা কাজ করবো, যেমন আপওয়ার্ক, ফাইবার, 99 ডিজাইন, ফ্রিল্যান্সার। ঠিক আছে, পিপল পার আওয়ার। এই সাইটগুলো সম্পর্কে জানেন আপনারা? এই সাইটগুলো মানে দেখছেন বা নাম শুনছেন কখনো? জি, আপওয়ার্ক, জি ভাই, ফাইবার নাম এগুলো। শুনছি। আপওয়ার্ক, ফাইবার, হ্যাঁ এগুলো নাম শুনছি। পিপল পার আওয়ার, 1990 এটা শুনি। আপওয়ার্ক, এটা নতুন ফাইবার, বলা। ফ্রিল্যান্সার, এই তিনটা তো মোটামুটি সবাই শুনছেন, তাই না? আচ্ছা, এখন ডিজাইনারদের পোর্টফোলিও, আপনি তো একজন ডিজাইনার হবেন, তাই না? ডিজাইনার হিসেবে আপনার পোর্টফোলিও কি বলেন তো? কেউ জানেন পোর্টফোলিও কি? জানি না ভাই, আইডিয়া পোর্টফোলিও নাই। বলতে হচ্ছে আমি যে কাজগুলো সম্পর্কে আর কি স্কিলড। হ্যাঁ, আপনি যে কাজগুলো সম্পর্কে স্কিলড বলতে আপনি যেই কাজগুলো আপনি করেন, মনে করেন যে আপনি লোগো ডিজাইন করেন, বিজনেস কার্ড ডিজাইন করেন,
ঠিক আছে? এই কাজগুলো যখন ক্লায়েন্ট আপনার কাছে দেখতে চাবে, মনে করেন যে আপনাকে আসে বললো যে আপনার পোর্টফোলিওটা দেন আমাকে। পোর্টফোলিও বলতে তখন কি বুঝবেন আপনি? মানে আপনার এমন একটা সাইট বা আমি এমন কোন একটা, কাজগুলো করছি। হ্যাঁ কোন বিষয়ে দক্ষ? ঠিক আছে, আপনার কাজগুলো মনে করেন যে আমি লোগো ডিজাইন অনেক কাজ করছেন, অনেকগুলো লোগো ডিজাইন করছেন, ঠিক আছে? তো এই কাজগুলো আপনি একটা সাইটে সুন্দরভাবে সাজায়ে একটা মানে প্রেজেন্টেশন আকারে সাজায় সুন্দরভাবে মানে উপস্থাপন করে সুন্দর করে সাজায় রাখলেন। মনে করেন যে আপনার একটা কি মানে আপনি সুন্দর করে আপনি ডিসপ্লে করে রাখলেন একটা ব্যানার হিসেবে, মনে করেন সুন্দরভাবে আপনার ওখানে প্রতিটা কাজ আলাদা আলাদা করে সাজানো আছে, ঠিক আছে? এটাই হচ্ছে পোর্টফোলিও। ওখানে আপনার পোর্টফোলিওর লিংকে যখন কেউ যাবে, আপনি ওখানে আপনার যে কাজগুলো সাজানো আছে, মানে লোগো ডিজাইনে ক্লিক করলে লোগো ডিজাইনের আপনি যত কাজ করছেন সব উনি দেখতে পাবে, ঠিক আছে? আপনি বিজনেস কার্ড ডিজাইন করছেন, সেই কাজগুলো যদি আপনার ওখানে থাকে তাহলে ওইখানে আপনার উনি ডিজাইনগুলো দেখতে পাবে, ঠিক আছে? তখন আপনার ওই ডিজাইনগুলো দেখে সে বুঝবে যে আসলে আপনি কি ধরনের কাজ পারেন, মানে কেমন কাজ পারেন, আপনি কতটা এক্সপার্ট, ঠিক আছে? তো এইটা একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। তো পোর্টফোলিও সবাইকে তৈরি করতে হবে এক সময় গিয়ে। তো এই পোর্টফোলিওগুলো আমরা কোন কোন সাইটে তৈরি করতে পারি সেই সাইটগুলোর নাম দেওয়া আছে। একটা হচ্ছে কি ফার্স্টলি তো যেটার নাম হচ্ছে কি বিহ্যান্স। বিহ্যান্স সম্পর্কে সবাই জানেন? বিহ্যান্স সাইটের নাম শুনছেন? জি ভাই শুন। জানি। আচ্ছা, আমি যদি বিহ্যান্সে চলে যাই, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি ক্রোমের ইয়েটা দেখা যাচ্ছে? ক্রোমের ট্যাবটা দেখা যাচ্ছে? না ভাইয়া। এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়ান। ঠিক আছে, দেখুন দেখা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বিহ্যান্স। বিহ্যান্সে দেখেন যেখানে অনেকেই মনে করেন যে এরা সবাই মনে করেন যে তাদের কাজগুলো দেখেন এখানে পোস্ট করে, প্রতিনিয়ত যারা যেগুলো কাজ করে সেগুলো এখানে যে পোর্টফোলিও সাজায় রাখছে সুন্দর করে। মানে এখানে প্রতিনিয়ত কাজগুলো আপডেট করে, এটা তাদের পোর্টফোলিওতে অটোমেটিকলি কি অ্যাড হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে বিহ্যান্স, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার আরেকটা যেটা কি ড্রিবল, ফ্লিকার, পিন্টারেস্ট, ঠিক আছে? ফেসবুক পেজেও আপনি কি করতে পারেন, আপনার একটা ফেসবুক পেজ করলেন, সেখানে আপনি আপনার প্রতিনিয়ত আপনার ডিজাইনগুলো আপনি শেয়ার করতে পারেন, সেটাও আপনার একটা কি পোর্টফোলিও হিসেবে কাজ করবে, তাই না? অথবা আপনি একটা পার্সোনাল একটা ওয়েবসাইট করলেন, আপনার একটা নিজস্ব একটা ওয়েবসাইট করলেন, পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে আপনার সম্পর্কে সব ডিটেইলস থাকলো, সেখানে আপনার কাজগুলো থাকলো, ঠিক আছে? তো এই হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও সম্পর্কে কার কোনো কোশ্চেন আছে? মানে পোর্টফোলিও জিনিসটা কি বুঝতে পারছেন? বুঝতে পারেননি? শুনতে পাচ্ছেন না কেন কারো কথা? সবাই কথা বলবেন। হ্যাঁ বুঝতে পারছি এটা। আচ্ছা, তারপরে এখন আমরা যে কাজগুলো করব, মানে লোগো ডিজাইন কি, এই দেখেন এই লোগো ডিজাইন হচ্ছে এগুলো দেখা যাচ্ছে স্ক্রিন? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে লোগো ডিজাইন, ঠিক আছে? তারপরে কি এগুলো হচ্ছে কি, এটা কি বিজনেস ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, বিজনেস কার্ড। ঠিক আছে? বিজনেস কার্ডের এটা হচ্ছে এক সাইড, এটা হচ্ছে আরেকটা সাইড, ঠিক আছে? তারপরে এটা কি ব্যানার, ব্যানার ডিজাইন, ঠিক আছে? এটা একটা কি ব্যানার। তারপরে হচ্ছে এটা কি ফ্লেয়ার, ঠিক আছে? এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে যে কোনটা ফ্লেয়ার কোনটা ব্যানার, সেজন্য আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি, এটা দেখেন। ফ্লেয়ারটা কি ভাই? হ্যাঁ ফ্লেয়ারটা কি? হ্যাঁ, এই তো এইভাবে কোশ্চেন করবেন, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? ফ্লেয়ারটা কি? ফ্লেয়ার হচ্ছে কোনো একটা কোম্পানির আপনার মনে করেন যে মানে সেখানে কোনো তাদের কোম্পানি সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে একটা মনে করেন যে প্রসপেক্টাস টাইপ একটা তৈরি করে, যেমন আমরা মনে করেন যে প্লেয়ার বা ব্রুশার বলতে এগুলাই বোঝায়, যেটা মনে করেন যে আপনারা বিভিন্ন যে কলেজ থেকে যখন বের হলেন আপনার হাতে একটা স্কুল কাগজ কলেজে ধরায় ভাই দিল, যেরকম প্রসপেক্টাস ঠিক দেয় আছে? ওরকম। লিফলেট বা লিফলেট বা প্রসপেক্টাস যে ধরনের, এই ঠিক আছে? টাইপস। এই টাইপের জিনিসটা, ঠিক আছে? তো এটা মূলত ফ্লেয়ারটা কি ছোট সাইজের হয়, মনে করেন ছোট সাইজের মানে কি A4 পেজ থেকে বা আরো ছোট বা আরো ছোট, ঠিক আছে? লিফলেট টাইপের, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লেয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে ব্রোশার। ব্রোশারও এক ধরনের ওই ধরনেরই জিনিস, কিন্তু এটা
বিভিন্ন ধরনের আছে, এটা মানে কোনো একটা আছে ভাঁজ করা যায়, ঠিক আছে, বিভিন্ন, যেমন এটা এখানে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রাইফোল্ড ব্রুশার। কি ট্রাইফোল্ড ব্রোশার? কেন ট্রাইফোল্ড ব্রুশার এটা বলেন দেখি। এটা হচ্ছে কিভাবে? তিনটা তিনটা ভাঁজ পার্ট, করা যাচ্ছে এই জন্য। হ্যাঁ, তিনটা আরেকটা অংশ। আছে হচ্ছে, আরেকটা এমনি নরমাল ব্রুশার তো হয়ই, তার মধ্যে আরেকটা আছে বাইফোল্ড ব্রুশার। বাইফোল্ড ব্রুশার কয়টা ভাঁজ হবে বলেন তো? এই দুইটা। হচ্ছে দুইটা। দুইটা ভাঁজ হবে। বাইফোল্ড ব্রুশার মানে দুইটা ভাঁজ হবে, মানে মাঝখান দিয়ে একটা শুধু ভাঁজ হবে, ঠিক আছে। জি। তো এগুলো আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তারপরে নেক্সট আছে কি হ্যাংটেক ডিজাইন। হ্যাংটেক ডিজাইন এগুলো এই হ্যাংটেক চেনেন? জি ভাই, জামা কাপড়ের সাথে থাকে। বিভিন্ন ট্যাগ। হ্যাঁ, তো এই হ্যাংটেক ডিজাইন করেও আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন, মানে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই হ্যাংটেক ডিজাইন। এগুলো কিন্তু খুব ইজি কাজ, ঠিক আছে। তারপরে এই যে ওয়েব পেজ ডিজাইন যেটা বললাম, এই যে ওয়েবসাইটের যে পেজ গুলা দেখতে পাচ্ছেন, এই যে মোবাইলের জন্য তৈরি করছে, এর জন্য এগুলা কি ওয়েব পেজ, বিভিন্ন পিসি এর ওয়েবসাইটের জন্য, পেজ। ট্যাবের জন্য, হ্যাঁ আলাদা 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 এগুলা আলাদা। আগে কি ইমেজ আকারে তৈরি করা হয়েছে, ঠিক আছে, গ্রাফিক্স হিসেবে তৈরি করা হয়েছে, তারপরে ওয়েব ডেভেলপারকে দেওয়া হয়েছে, তাই না? তো এগুলা কে করবে? এগুলা করবেন গ্রাফিক ডিজাইনার আপনারা, ঠিক গ্রাফিক আছে। ডিজাইনার। তারপরে হচ্ছে কি প্যাটার্ন ডিজাইন। প্যাটার্ন ডিজাইন বলছেন, প্যাটার্ন কি? জি হ্যাঁ, ভাই, প্যাটার্ন ডিজাইন বলতে ডায়েরির কি কভার অথবা দেওয়ালে থাকে। হ্যাঁ, আরেকজন কি বললেন? ভাই, বলছি ডায়েরির প্যাটার্ন কভার ডিজাইন অথবা ওয়াল। হ্যাঁ, ডায়েরি কভার বা ওয়ালে থাকে। তারপর আরেকজন কি বলতেছেন? বিভিন্ন কার্ডে থাকে। হ্যাঁ, প্যাটার্ন ডিজাইন মূলত মনে করেন যে মানে একই ডিজাইন বারবার মনে করেন যে সুন্দরভাবে একটা নির্দিষ্ট সারফেসে সেই ডিজাইনটা কি অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। সেটা প্যাটার্ন ডিজাইন মূলত জামা কাপড়ের ক্ষেত্রে হয়, ঠিক আছে, বিভিন্ন র্যাপিং পেপারের ক্ষেত্রে হয়, ঠিক আছে, বিভিন্ন সারফেসের ক্ষেত্রে হয়, ঠিক আছে। মূলত টেক্সটাইলে এই প্যাটার্ন ডিজাইনটা বেশি প্রয়োজন হয়, ঠিক আছে। আমরা যদি প্যাটার্ন ডিজাইন লিখে সার্চ দেই তাহলে আমরা এটা আরো ভালোভাবে জানতে পারবো, দেখতে পারবো আর কি, ঠিক আছে। আমি শেয়ার দিচ্ছি আরেকবার, ঠিক আছে। এখানে যদি আমি লিখি PATTERN প্যাটার্ন প্যাটার্ন ডিজাইন, ঠিক আছে। তো এখানে দেখেন, ঠিক আছে, এই যে এগুলা সবগুলো হচ্ছে প্যাটার্ন ডিজাইন। এগুলো কাজগুলো কিন্তু খুবই ইজি, তেমন কিন্তু কঠিন না, ঠিক আছে। এই দেখেন, ঠিক আছে, এই দেখেন প্রোডাক্ট প্যাটার্ন ডিজাইন, একটা জামা কাপড়ে, ঠিক আছে, বিভিন্ন সারফেসে সেই এগুলা কি ব্যবহার করা হয়, ঠিক আছে। আপনার মনে করেন যে শার্টের যে ডিজাইনটা সেটাও কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, ঠিক আছে। সে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের কাপড় থেকে কিন্তু আপনি কি যে ডিজাইনটা করা হয়েছে, ঠিক আছে, এটা প্যাটার্ন ডিজাইন, সেটাই হচ্ছে প্যাটার্ন ডিজাইন। তারপরে হচ্ছে তারপরে এটা কি প্রোডাক্ট লেভেল ডিজাইন। প্রোডাক্ট লেভেল ডিজাইন বলতে কি বুঝতেছেন বলেন তো? লেভেল, যে প্রোডাক্টের গায়ে যে লেভেল গুলো থাকে, সেই লেভেলিং এর যে ডিজাইন গুলো, প্রোডাক্ট লেভেল। পেপারটা থাকে। হ্যাঁ, এই যে এখানে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্ট গুলোর গায়ে কি আছে? একটা করে লেভেল আছে না হ্যাঁ, কাগজের? প্রোডাক্ট লেভেল, যেগুলো লেভেল যেগুলো আর কি, হ্যাঁ, এইগুলো ডিজাইন করেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। এগুলো ডিজাইনও কিন্তু বেশ লেভেলিং। সহজ, ঠিক আছে। এখন আমরা চলে আসছি ফটোশপে। ফটোশপ কি? ফটোশপ, এডোবি ফটোশপ সিসি একটি রাস্টার গ্রাফিক্স বা এডিটর, যেটা উইন্ডোজ বা ম্যাক এর জন্য কি বহুলভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। রাস্টার গ্রাফিক্স বা গ্রাফিক্স এডিটর, ঠিক আছে, রাস্টার গ্রাফিক্স এডিটর, যেটা উইন্ডোজ কি, উইন্ডোজ হচ্ছে আমাদের কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা উইন্ডোজ সিস্টেম, ঠিক আছে। আর যেটা হচ্ছে আই কোম্পানির যেটা থাকে সেটার জন্য কি ব্যবহার হয়? ম্যাকবুক, ঠিক আছে। সেই ম্যাকবুকের জন্য এটা আপনি ইউজ করতে পারেন, ম্যাকবুকেও আপনি ফটোশপ ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো অ্যাডোবি ফটোশপ দিয়ে কি করা যায়? অ্যাডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার বা গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ওয়েব ডিজাইন, 3D অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন সহ বিভিন্ন মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজ ব্যবহৃত এবং বিশ্বনন্দিত। মানে এটা দিয়ে এই ধরনের কাজগুলো খুব সুন্দরভাবে সব জায়গায় করা হয়, মানে সারা পৃথিবীতেই করা হয়, ঠিক আছে। এটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইন জন্য ব্যবহার করা হয়। বর্তমানে এই প্রোগ্রামটি মাইক্রোসফট অফিসের মতোই সকলে জানা আবশ্যক। মাইক্রোসফট অফিস মোটামুটি তো সবাই জানে, কারণ কেন জানে? কারণ এটা একটা বেসিক, এটা জানেই কম বেশি সবাই, ঠিক আছে। এইটার মতোই এই ফটোশপটাও এখন সবার জন্য জানা খুবই অত্যাবশ্যক, ঠিক আছে।
এখন ফটোশপ দিয়ে কি কাজ করা যায়, ফটোশপ দিয়ে যে আমরা কি কাজ করব সেগুলোর একটা দেখি। বিভিন্ন গ্রাফিক ডিজাইন প্রজেক্ট তৈরি, বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের প্রজেক্ট আপনি তৈরি করতে পারেন। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। এই একটা ছবি দেখতেছেন, এটার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে আপনি দেখেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ঠিক আছে। তারপরে কি করা যাবে, ছবি রিটাচ করা, ঠিক আছে। এই যে ছবি রিটাচ দেখেন এখানে কেমন সাদা মাটা একটা ছবি, ঠিক আছে। এই যে এখানে সেই ছবিটা স্ক্রিন রিটাচ, স্ক্রিনটা সুন্দর স্মুথ করে দেওয়া, হ্যাঁ। তারপরে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করা, ঠিক আছে। এই কাজগুলো কি করতে পারবেন আপনি ফটোশপের মাধ্যমে করতে পারবেন। তারপরে পুরাতন ফটো পুনরুদ্ধার করা মানে হচ্ছে ফটো রিস্টোরেশন, ফটো রিস্টোরেশন করতে পারবেন আপনি। যেখানে একটা পুরাতন ছেঁড়া ছবি দেখতেছেন, এই ছবিটাকে সুন্দরভাবে আপনি এখানে করতে পারবেন এবং এটাকে আবার কালারাইজও করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে টেক্সট গ্রাফিক্স এর কাজ, বিভিন্ন টেক্সট গ্রাফিক্স আমরা দেখে থাকি বিভিন্ন মানে ওয়েবসাইটে গেলে অথবা ফেসবুকে ঢুকলে বিভিন্ন টেক্সট গ্রাফিক্স এর কাজ দেখি, সুন্দরভাবে একটা মনে করেন টেক্সট দিয়ে সুন্দর একটা ব্যানার বানাইছে, সুন্দর একটা বানাইছে, সেইগুলোর কাজও আমরা কি করতে পারবো, এখানে করতে পারবো। করতে পারবো। আর্টওয়ার্ক তৈরি, আর্টওয়ার্ক মূলত হচ্ছে বিভিন্ন ধরনের আর্ট বা ইলাস্ট্রেশন আর্ট মনে করেন যে পেইন্টিং, ঠিক আছে, সুন্দর মনে করেন যে একটা মানে আর্ট আর্ট টাইপ মনে করেন যে ম্যানিপুলেশন টাইপ। তো এই ধরনের আর্টওয়ার্ক গুলো আপনারা কি করতে পারবেন, এই ফটোশপ থেকে করতে পারবেন। তারপরে ছবির রং পরিবর্তন করা, ঠিক আছে, যেমন এখানে ছবিটা দেখেন লাল, এখানে দেখেন হলুদ, ঠিক আছে। তো আপনি এভাবে চাইলেই যে কোনো ছবির যে কোনো মনে করে এলিমেন্টের আপনি এখান থেকে কি করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন। ফটোগ্রাফির ভুল ভুল সংশোধন মানে ফটোগ্রাফি করেন আপনি, ফটোগ্রাফি করছেন বা ছবি তুলছেন, ঠিক আছে, ছবিতে মনে করেন যে অনেক নয়েজ আসছে বা একটু মানে কোনো জায়গায় একজন মানে একটা জিনিস অতিরিক্ত চলে আসছে, আপনি ওই জিনিসটা রিমুভ করতে পারবেন, ঠিক আছে। অথবা আলোক বেশি হয়ে গেছে, হাইলাইট বেশি হয়ে গেছে, ঠিক আছে, সেটা আপনি আবার মানে ঠিক করে নিতে পারবেন। স্যাচুরেশন কম হয়ে গেছে, সেটা একটু বাড়াই দিতে পারবেন। তো আপনি ফটোগ্রাফির এই ভুলগুলা সাধারণত সংশোধন করতে পারবেন, ঠিক আছে। তারপরে টি শার্ট ডিজাইন, এই যে টি শার্টটা সুন্দর দেখেন কি সুন্দর ডিজাইন, এগুলা ডিজাইন আপনি করতে পারবেন। মকআপ ডিজাইন, মকআপ ডিজাইন, আচ্ছা মকআপ ডিজাইন, মকআপ মানে জানেন আপনারা মকআপ কি? না না ভাইয়া জানি না। না না মকআপে যাই না। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি বলি। মকআপ, মকআপ হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কার ওখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে জানি, একটু মাইকটা অফ করুন। আমার এখানেও প্রচুর নয়েজ হচ্ছে। আচ্ছা, আপনারা কি আমার এখান থেকে কোনো নয়েজ পাচ্ছেন? জি ভাইয়া। জি পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন হ্যাঁ, তো মকআপ কি? মকআপ হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য মনে করেন যে একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনি একটা লোগো ডিজাইন করলেন, ঠিক আছে, এখন লোগোটা একটা কাগজে অ্যাপ্লাই করলে কেমন দেখা যাবে, ঠিক আছে, একটা কাগজে আপনি মানে কাগজে যখন প্রিন্ট করবেন লোগোটা তখন কেমন দেখা যাবে সেটা তো আপনি জানেন না, জানেন? তো এটা না। ক্লায়েন্টও জানে না। তো ক্লায়েন্টকে আপনি যখন দেখাবেন যে আসলে আপনি যে লোগোটা যখন আপনি প্রিন্ট করবেন তখন কেমন দেখা যাবে, সেটা আপনি এই মকআপের মধ্যে অ্যাপ্লাই করলেন বা মকআপ একটা বানাইলেন। এই মকআপের মধ্যে আপনি বানানোর মাধ্যমে আপনি বুঝাই দিলেন যে আসলে এটা দেখতে কিরকম লাগবে যখন আপনি এটা কাগজে প্রিন্ট করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো কি দেখা যাচ্ছে, তাই না? এটা কাগজের মধ্যে দেখা যাচ্ছে যে কাগজের মধ্যে সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে, তাই না? জি। জি ভাই। হ্যাঁ, তো এই কাজটা মূলত কি, এটাই হচ্ছে মকআপ একটা আপনার ডিজাইন। এখানে আপনি চাইলে অন্য লোগো দিতে পারেন। মনে করেন এটা একটা ছবি, ঠিক আছে, এটা একটা পিএসডি ফাইল। এই পিএসডি ফাইলের মধ্যে যখন আপনি ঢুকবেন তখন এখানে কি করবেন, এখানে আপনার লোগোটা আপনি দিলেন, আপনার এখানে কাগজের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। আপনি এটা প্রেজেন্ট করলেন ঠিক মতো, মনে করেন হ্যাঁ কিছু বললেন কেউ? আচ্ছা, তো আপনার যে লোগো বা যে কোনো ডিজাইন, ঠিক আছে, প্যাটার্ন হোক লোগো হোক, ঠিক আছে, সেগুলো আপনি একটা মকআপের মাধ্যমে উপস্থাপন করেন। এই পাশে দেখেন এখানে যে একটা ওয়েবসাইট বানাইছে, ওয়েবসাইট পেজটা বানাইছে, ওয়েবসাইট পেজটা একটা সিম্পল একটা পেজ, একটা ছবি, সেটাকে দেখেন সেখানে কি করছে, একটা ল্যাপটপ, ঠিক আছে, এখানে যে ল্যাপটপ একটা পিছনে ব্যাকগ্রাউন্ড গাছপালা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে একটা মকআপ, ঠিক আছে। আর এখানে ভিতরে যে এটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাজ। আপনি আপনার কাজটাকে, ঠিক আছে, এই মকআপের মাধ্যমে মনে করেন যে এইটার মাধ্যমে মানে
এখানে বসায় আপনি দেখাই দিচ্ছেন যে আসলে এটা ল্যাপটপে কেমন দেখা যাচ্ছে, হ্যাঁ, আইপ্যাডে কেমন দেখা যাচ্ছে, ফোনে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত মকআপ। এটা নিয়ে আমরা আবার নেক্সট আরো ডিটেলসে জানবো আসলে মকআপ কি, মকআপ নিয়ে আমরা কিভাবে কাজও করব, তখন আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো আমি কি বুঝাইতে পারছি মকআপটা কি আসলে? কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলেন। জি ভাইয়া বুঝছি। না। সবাই বুঝছেন? জি জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তারপর হচ্ছে কি ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন বোঝেন? দেখেন তো এখানে কি দেখা যাচ্ছে, এখানে এগুলা কি বাস্তব? না, অবাস্তব। এগুলা বাস্তবে সম্ভব কাল্পনিক। না, এটা কাল্পনিক। এটা মূলত আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে, একদম ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে, আপনার চিন্তাধারার উপর নির্ভর করে। আপনি কেমন চিন্তা করতেছেন, আপনি মাথায় একটা মনে করেন ডিজাইন, একটা সুন্দর যে মনে করেন যে ডিজাইনটা বানাইছে, ঠিক আছে, বা ডিজাইনটা তৈরি করছে, সে কি, সে আগে চিন্তা করছে যে আমি এমন একটা ডিজাইন বানাবো যেখানে মনে করেন যে এই যে নৌকার মধ্যে দেখেন সুন্দর করে একটা কি, নৌকাটা মনে করেন যে জাহাজটা ডিমের খোসার মধ্যে সুন্দর করে সাগর দিছে, উপরে মেঘ দিছে, ঠিক আছে, পাখি দিছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিছে, দিক দিয়ে পানি গড়ায় পড়তেছে। ঠিক আছে, তারপরে এই ছবিটাতে দেখেন বাচ্চা সাইকেলের পিছনের চাকাটা একটা মনে করেন যে কি ইয়ার মধ্যে ইয়াতে লাগাই দিছে, একটা ইয়ার মধ্যে। ঠিক আছে, তো এগুলো কি অবাস্তব, তাই না? এটা একটা সুন্দর একটা ক্রিয়েটিভিটি, একটা চিন্তা ভাবনার বিষয়। তো এই ফটো ম্যানিপুলেশনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এখানে কিন্তু দেখেন ফটো ম্যানিপুলেশনে এখানে প্রতিটা জিনিস কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, এখানে জাহাজটা কি এটার মধ্যেই ছিল, এইভাবে কি ছবিটা তোলা হয়েছে? বা এখানে বাচ্চাটা সাইকেল কি এইভাবেই ছবিটা তোলা হয়েছে? না, না। এটা পরে এডিট করা হয়েছে। হ্যাঁ, এইটাই। এখানে দেখেন যে এই ছবিটার ক্ষেত্রে দেখেন পাখিগুলা সব আলাদা আলাদা। পাখিগুলা আকাশে উঠতেছিল, সেখান থেকে এটা তোলা হয়েছে, সেটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে এনে রাখা হয়েছে। তারপরে কি আকাশের এই স্কাই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এটাও কি, এটাও একটা পিএনজি ফাইল, যেটা মনে করেন সেখানে এখানে আসে রাখা হয়েছে। তারপরে ডিমের ছবি আলাদা করা হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে এই জাহাজের ছবিটা, পানির ছবিটা, এগুলো প্রতিটা এলিমেন্ট এখানে আলাদা আলাদা, সবগুলো এক জায়গায় কম্বাইন করে একটা নতুন একটা ছবির রূপ দেওয়া হয়েছে। ঠিক আছে, তেমনি এখানেও মনে করেন যে এখানেও দেখেন যে যদি এখানেও আকাশটা মনে করেন যে আলাদা, ঠিক আছে, নিচের ব্যাকগ্রাউন্ডটা আলাদা, এখানে আর আলাদা, এই বাচ্চাটাকে সাইকেল সহ এই জিনিসটা আলাদা। এখানে প্রতিটাকে এমন ভাবে এক জায়গায় সুন্দরভাবে কম্বাইন করে রাখা হয়েছে, যেটা একটা সুন্দর একটা ছবি মনে হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফটো ম্যানিপুলেশন। কথা কি বোঝাতে পারছি? জি জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ঠিক আছে, তো এখন আমরা ক্লাসের টপিকে চলে যাই। তো আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো বিভিন্ন ফটোশপের টুল, বাকি এই কাজগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, আচ্ছা, আপনাদের সবার তো ফটোশপ আছে, আর যদি না থাকে আমি লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়েন। আর যাদের ফটোশপ ইনস্টল করা আছে তারা একটু ফটোশপটা ওপেন করেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হুম। আমি এখানে আমার ফটোশপ আমি 2019 ইউজ করতেছি। আপনারা চাইলে 20, 17, 18 এই কয়েকটা ভার্সনের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি যখন ফটোশপে ক্লিক করবেন, আইকনটাতে ডাবল ক্লিক করবেন, তখন সেটা কি এভাবে ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পরে একটা ইন্টারফেস আসবে, সেটা এখন আসেনি, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি। জি 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 একটু রেসপন্স করবেন সাথে সাথে, সমস্যা নেই, সবাই রেসপন্স করবেন, সবাই। আচ্ছা, তো এটা হচ্ছে ফটোশপে ঢুকলে আপনার মূলত এরকম একটা ইন্টারফেস থাকবে। যদি আপনি এখানে কোনো কাজ করে থাকেন রিসেন্ট, তো সেই কাজগুলো এখানে শো করবে। আর যদি না থাকে তাহলে আপনার এখানে কোনো কাজ শো করবে না। ঠিক আছে, তো এখানে মূলত দেখেন এটা হচ্ছে আপনার মানে মূলত ঢুকেই যে ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন সেটা। তো এখান থেকে আপনি চাইলে ওপেন করতে পারেন, ক্রিয়েট নিউ করতে পারেন। ঠিক আছে, এখানে ক্রিয়েট নিউ মানে হচ্ছে কি একটা নতুন ডকুমেন্ট তৈরি করা। ঠিক আছে, একটা নতুন একটা আপনি
ডকুমেন্ট তৈরি করবেন যেটাতে নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? অথবা যদি আপনার কোনো কাজ আগে থেকেই করা থাকে, ঠিক আছে, সেই কাজটা আপনি আবার ওপেন করতে চাচ্ছেন, তখন আপনি কোথায় ক্লিক করবেন? Recently, হ্যাঁ, recent file, recently on problem. অথবা open মানে file. আপনি একটা কোনো ছবি আছে আপনার, ওই ছবিটা আপনি ওপেন করে কাজ করতে চাচ্ছেন, ওই ছবিটা জন্য আপনি কি করবেন? তখন আপনি কোথায় ক্লিক করবেন? ক্রিয়েট নিউতে ক্লিক করবেন না ওপেন? ওপেনে। ওপেনে ক্লিক করবেন, রাইট। আপনি আপনার একটা মনে করেন যে ফাইল, আপনি একটা ছবি মানে ওপেন করতে চাচ্ছেন, তখন আপনি ওই যে ওপেনে ক্লিক করে ওই ছবিটা আপনি আপনার এই যে ডিভাইস থেকে সুন্দর করে নিয়ে সিলেক্ট করে কি করতে পারবেন? ওপেনে ক্লিক করলে এই ছবিটা ফটোশপে কি ওপেন হয়ে যাবে। তো আমি ছবি এখন ওপেন করছি না, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত ফার্স্ট ইন্টারফেস। তো এখানে আমরা এখন দেখব হচ্ছে কি একটা ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? তো এই যে ক্রিয়েট নিউ, যখন আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করবেন একটা নতুন ডকুমেন্ট তৈরি হতে হবে। অথবা আপনি যদি এখানে কোনো অপশন না দেখতে পান কোনো কারণে, তাহলে এই যে ফাইল থেকে নিউ, কি ফাইল থেকে কি নিউ, ঠিক আছে? তো আমি এখান থেকে করে দেখাচ্ছি। যখন আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম তখন এখানে কি আসলো? একটা মেনু আসলো সামনে। এখানে কি আছে? এরকম একটা অপশন আছে, এখানে দেখেন রিসেন্ট, সেভড, ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, ঠিক আছে? বিভিন্ন ধরনের অপশন আছে। ফটো মানে কি? এখানে ফটো রিলেটেড যেই ধরনের কিছু প্রিসেট, মানে প্রিসেট ডকুমেন্ট অটোমেটিক্যালি ফটোশপের মধ্যে থাকে, ঠিক আছে? এগুলো অলরেডি প্রিসেট করা আছে। এগুলো বিভিন্ন সাইজের, যেমন এটা 7x5 ইঞ্চি ইন্টু 300 পিপিআই, এগুলো ডিটেলসে বলবো আমি। এখানে দেখেন বিভিন্ন সাইজের আছে, ল্যান্ডস্কেপ, ঠিক আছে, পোর্ট্রেট, ঠিক আছে, এগুলো হচ্ছে ছবির জন্য। তারপর আছে প্রিন্ট, প্রিন্টের জন্য দেখেন লেটার, মানে হচ্ছে A4 লিগাল, তারপর এই যে A4 পেজ, A6, বিভিন্ন সাইজের পেপার, যে পেপারগুলো আমরা সাধারণত লেখালেখির জন্য ইউজ করি, প্রিন্টের জন্য ইউজ করি, ঠিক আছে? সেই ধরনের পেপারের সাইজ এখানে দেওয়া আছে এবং সেইগুলা প্রিসেট করা আছে, ঠিক আছে? আর্ট এন্ড ইলাস্ট্রেশন, আর্ট এন্ড ইলাস্ট্রেশনেও দেখেন বিভিন্ন ধরনের প্রিসেট দেওয়া আছে। ওয়েব ইলাস্ট্রেশন, ওয়েবের মধ্যে ওয়েবের জন্য যেগুলা কাজ করা হয় সেগুলোর প্রিসেট দেওয়া আছে। মোবাইলে যেমন দেখেন বিভিন্ন ফোনের, আইফোনের, আইপ্যাড, বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েডের, ঠিক আছে, সাইজ অনুযায়ী কি সবগুলা এখানে অনেকগুলা দেওয়া আছে বিভিন্ন মোবাইলের ডিজাইন। তারপরে ফিল্ম এন্ড ভিডিও, ফিল্ম মানে ইউটিউবের একটা ব্যানার আপনি তৈরি করবেন, ইউটিউব ভিডিওর জন্য একটা ব্যানার তৈরি করবেন, তো ইউটিউব ভিডিওর একটা থাম্বনেল তৈরি করবেন। তাহলে আপনি কি করবেন? এখান থেকে আপনি বিভিন্ন রেজুলেশনের, বিভিন্ন সাইজের কি আপনি এখান থেকে চুজ করবেন, ঠিক আছে? লেখা আছে সবকিছু সম্পর্কে এই যে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো সব ফিল্ম এন্ড ভিডিও, বিভিন্ন ধরনের ফিল্ম। আপনার ফিল্মটা আপনি একটা ভিডিও এডিটিং করতেছেন, ভিডিও এডিটিং এর শুরুতে আপনি একটা ছবি দিতে যাচ্ছেন বা একটা ইন্ট্রোডাকশন ইমেজ দিতে যাচ্ছেন, সেই ইমেজটা আপনি আপনার ভিডিওটা কত রেজুলেশনের সেটা আপনি অবশ্যই জানেন। সেই রেজুলেশন যদি আপনারটা 2K হয় বা এই পিক্সেল এই যে এই রেজুলেশনের হয় 2020x1080, ঠিক আছে, তাহলে আপনি এইটা নিতে পারেন, ঠিক আছে? এটা চুজ করলে অটোমেটিক্যালি সেটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা মূলত প্রথমে কোথাও যাচ্ছি না, মূলত ফটোশপ ডিফল্ট যে সাইজটা সেটা ইউজ করতেছি। তো এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এগুলো কি, এগুলো বুঝতে পারছেন? জি জি ভাইয়া ভাইয়া বুঝছি। বুঝতে জি বুঝতে পারছি। জি 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 সবাই কি বুঝতে পারছেন? আপনারা সবাই কথা বলবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আমি জি ভাইয়া এতজনের বুঝতে পারছি। প্রত্যেকের কথা শুনতে চাই আসলে, প্রত্যেকেই। আপনারা যাতে কেউ এমন কেউ যাতে না থাকেন যাতে না বোঝেন, ঠিক আছে? আমি চাই যে সবাই যাতে ঠিক মতো বোঝেন, ঠিক আছে? অতএব আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয় কোনো যে আপনার সবাই বলতেছে বুঝছি, এখন আপনি বুঝেন নাই, তারপরেও বলতেছেন যে বুঝছি, সেটা করবেন না। আপনি যদি না বুঝে থাকেন তাহলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে এই পাশে যেই সেক্টরটা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমেই যেই এটা আছে সেটা কি প্রিসেট ডিটেইলস। এখানে কি লেখা আছে? আনটাইটেলড ওয়ান, মানে এখানে কোনো টাইটেল দেওয়া নাই আপনার ডকুমেন্টের। এখানে আপনি কি দিবেন বলেন তো? ডকুমেন্টের নাম। ঠিক আছে, নাম আপনি বা যে একটা টাইটেল। ছবি এডিট করবেন সেটার নাম, ঠিক আছে? তো আমি এখানে টেস্ট দিলাম একটা, মনে করেন জাস্ট, হ্যাঁ, মানে এখানে আপনি আপনার নাম দিতে পারেন, আপনার যে কোনো নাম, আপনি ডকুমেন্টে যেটা বানাবেন সেটার নাম দিলেন, না দিলেও সমস্যা নেই, পরে আপনি আবার রিনেমও করে নিতে পারবেন আপনার ডকুমেন্টের কাজ অনুযায়ী, ঠিক আছে? তারপরে কিসের বক্স আছে? দুইটা বক্স আছে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে হাইট, ঠিক আছে? আর এখানে পাশে কি বিভিন্ন একটা ইঞ্চি। স্কেল দেওয়া আছে, সেটাতে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, ঠিক আছে? তো আপনি যে পেজটা মানে ডকুমেন্টটা ওপেন করবেন সেটার ইঞ্চিতে আসবে না সেন্টিমিটারে আসবে না পিক্সেলে আসবে, সেটা এখানে আপনি আগে থেকে নির্ধারণ করে দিতে পারেন। মনে করেন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার
মনে করেন বললো যে আমার হচ্ছে 8x11 ইঞ্চির একটা ছবিতে কাজ করতে হবে। কি বলছে? 8x11। 8x11 বলতে আপনি এখানে কি বুঝবেন? 8x11 বলতে এখানে বুঝবেন যে এখানে হবে 8, এখানে হবে 11। ঠিক আছে? ইঞ্চি, ইঞ্চি যেহেতু বলে দিছে এই যে আমার ইঞ্চি সিলেক্ট করাই আছে। ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন আপনারা? জি জি জি। হ্যাঁ, জি বুঝতে পারছি। ঠিক আছে। তো এখানে বলে দিছে 8x11 ইঞ্চি বলে দিছে, তো আপনি এখানে 8x11 ইঞ্চি দিলেন, দিয়ে এখানে আপনি ক্রিয়েট করলেন, আপনার এই ডকুমেন্টে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে। এখন বললো যে আমার হচ্ছে 1080x720 পিক্সেলের একটা ইমেজ দরকার। কি বলছে? 1080 যে কোনো ধরনের, মনে করেন 1080 ইন্টু কি 720। ঠিক আছে। এটা কিসে বলছে? পিক্সেলে বলছে। তো আপনাকে এখানে এটা পিক্সেলে আগে সবার প্রথমে আপনার কাজ হচ্ছে এখানে আপনার ইউনিটটা সেট করে নেওয়া। ঠিক আছে। পিক্সেলে যদি বলে তাহলে পিক্সেল আগে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে। পিক্সেলে সিলেক্ট করার পরে তারপরে এখানে দিলেন 1080, এখানে দিলেন কি 720। ঠিক আছে। এখন আপনি ক্রিয়েট করবেন, তখন এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। তো এটা বুঝতে পারছেন তো সবাই? জি হ্যাঁ। তারপরে এখানে ছোট আরেকটা জিনিস আছে, আমি ইচ এন্ড মানে প্রতিটা সুন্দরভাবে বলার চেষ্টা করতেছি। এখানে দেখা যাচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে বোঝাচ্ছে যে ছবিটা আপনার পোর্ট্রেট হবে, মানে লম্বালম্বি হবে না মানে আনুভূমিক, মানে ওরিয়েন্টেশন মানে ল্যান্ডস্কেপে হবে। ঠিক আছে। তো এটা দেখেন, এটার মানে হচ্ছে ওয়েটটা বেশি, হাইটটা কম, তার মানে কি এটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। অটোমেটিক্যালি এটা ল্যান্ডস্কেপ সিলেক্ট হয়ে গেছে। যদি আপনি এটা সিলেক্ট করেন, পোর্ট্রেট সিলেক্ট করেন, তাহলে কি হবে? হাইটটা উপরে মানে 720টা উপরে চলে যাবে, 1080টা নিচে চলে আসবে। ঠিক আছে। এই দেখেন। ঠিক আছে। তার মানে কি ওয়েটটা হাইটে পরিণত হয়ে গেছে, হাইটটা ইয়েতে পরিণত হয়ে গেছে, যার কারণে এটা এখন পোর্ট্রেট। কথা বুঝতে পারছেন? আপনার এখন যদি ল্যান্ডস্কেপে ক্লিক করেন তাহলে কি হবে? ওয়েটটা বেশি হবে, হাইটটা কম হবে। ঠিক আছে। তারপরে এখানে আছে আরেকটা ছোট অপশন আর্টবোর্ড। এখানে আর্টবোর্ডে ক্লিক করে দিলেও সমস্যা নাই, এটার কোনো ইয়া নাই, সমস্যা নাই। তারপরে হচ্ছে রেজুলেশন। এখন রেজুলেশন কি? রেজুলেশন এর আগে আমি বলছি, রেজুলেশন হচ্ছে এখানে 300 দেওয়া আছে। বেসিক্যালি আমরা যখন, ঠিক আছে, প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব। কি মিডিয়ার জন্য? প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া কি কোনগুলো বলেন দেখি, আমি বলছিলাম এর আগে। যেগুলো প্রিন্টের জন্য ব্যবহার করা হবে, মানে আমাদের ল্যাবে বা প্রিন্ট আউট করার জন্য যে ফাইলগুলো, আরজিবি। এক্স্যাক্টলি, মানে প্রিন্ট আমি ফাইলগুলো যেগুলো আপনি প্রিন্ট করবেন। ঠিক আছে। সিএমওয়াই লিফলেট পোস্টার টাইপের। মানে একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, সেটা কি করবেন? আপনি প্রিন্ট করবেন, তাই না? জি ওই প্রিন্ট করার জন্য আপনি এখানে রেজুলেশন দিবেন। প্রিন্টিং এর জন্য আপনার এখানে দিতে হবে কত? 300। এটা মাথায় রাখবেন। কি 300 মানে প্রতি ইঞ্চিতে কত পিক্সেল থাকবে? 300 পিক্সেল থাকবে। এটা হচ্ছে প্রিন্টিং এর জন্য। আর যদি মনে করেন যে ওয়েবের জন্য কাজ করেন, মানে আপনি প্রিন্টিং করবেন না, এটা সাধারণত ওয়েবসাইটে আপলোড হবে বা যে কোনো, মানে আপনি জাস্ট পিসিতে ইউজ করবেন, এমনি ইউজ করবেন, মানে এটা প্রিন্ট হবে না সাধারণত। ওয়েব ইলেকট্রনিক মিডিয়া যেটা থাকে আর কি। ঠিক আছে। তো সেটার জন্য আমরা ইউজ করি কত? 72 পিক্সেল পার ইঞ্চ, মানে 1 ইঞ্চিতে 72টা পিক্সেল থাকবে। ঠিক আছে। বুঝতে পারছি? আচ্ছা। তারপরে আসে হচ্ছে কালার মোড। কালার মোডটা কি? 8GB কালার দেওয়া আছে। 8GB মানে কি বলেন তো? রেড গ্রিন ব্লু। রেড, গ্রিন এন্ড ব্লু। মূলত যদি আমাদের ওয়েব, মনে করেন যেটা এর আগে বললাম যে ওয়েবের জন্য কাজ হয়, বা মানে আমাদের প্রিন্ট মিডিয়া যদি না হয়, তাহলে আমরা সাধারণত যে কালার মোডটা ইউজ করি সেটা হচ্ছে কি 8GB কালার মোড। ঠিক আছে। এখানে আরো বিভিন্ন আছে, বিটম্যাপ, এটা ইউজ হয় না। গ্রে স্কেল যদি দেন, গ্রে স্কেল হচ্ছে মূলত আপনি যদি দেন, দিয়ে যদি আপনি ওই ডকুমেন্টের ভিতরে যদি হাজারো কালার দেন, কোনো কালার হবে না। কারণ কি এটা হচ্ছে একটা সাদা কালো মোড। ঠিক আছে। বা সাদা কালো আপনার, ঠিক আছে। এটা হচ্ছে গ্রে স্কেল। আমার এখানে 8GB তে দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা কি 8GB মানে কালার মোড। এটা কালার সুন্দর, মানে যে কোনো আমি কালার এখানে যদি দেই সেটা সুন্দরভাবে ফুটে উঠবে। ঠিক আছে। তারপরে আছে হচ্ছে সিএমওয়াইকে কালার।
আরেকটা হচ্ছে ল্যাব কালার, সেটা করে না আপনার যে সিএমওয়াইকে হয় আরজিবি হবে, নাহলে সিএমওয়াইকে হবে। সিএমওয়াইকে কখন হবে? যখন আপনি কি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন, মানে কোনো কাজ প্রিন্টের জন্য কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা তো আরজিবি মানে তো আপনারা সবাই বললেন যে রেড, গ্রিন, ব্লু। এখন সিএমওয়াই কেতে কি বলেন তো? এটা হচ্ছে সায়ান, মানে যেটা হচ্ছে সাই কালার বলে, এমতে ম্যাজেন্টা, ওয়াইটা হচ্ছে বা একটা হচ্ছে ব্ল্যাক বোঝায়, কেতে কি মানে ব্ল্যাক বোঝায়। ইয়েলো। ইয়েলো হ্যাঁ, সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো এন্ড কেতে ব্ল্যাক। ব্ল্যাক তো বি দিয়ে হয়, কেতে কি কেউ জানেন? ধূসর। না, এটা তো সি দ্বারা ধূসর বোঝায়। আমি বলছি কে দিয়ে কি বোঝায়? সি দিয়ে তো বলেন সায়ান, এমতে ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কেতে কি বোঝায়? স্কাই কালার, স্কাই ব্লু। কেতে অ্যাকচুয়ালি হচ্ছে ব্ল্যাকই বোঝায়, যার হচ্ছে এটা লাস্ট অক্ষর ব্ল্যাকের কে থেকে নেওয়া হয় তো এটা। না না না, লাস্ট অক্ষর ফার্স্ট অক্ষর বলে কথা না। আমি বলে রাখি, শুনে রাখেন। সিএমওয়াই কে, সিতে হচ্ছে সায়ান, এমতে ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কিন্তু কেতে হচ্ছে ব্ল্যাক না। ব্ল্যাকের এখানে ব্ল্যাক, এখানে আপনি সরাসরি ব্ল্যাক ইউজ করতে পারবেন না। এখানে ব্ল্যাক, কিন্তু এখানে কি ব্ল্যাক, কে ই ওয়াই কি ব্ল্যাক, এই জন্য এখানে কে দেওয়া আছে। বুঝতে পারছেন? মানে এখানে যেই ব্ল্যাক কালারটা ইউজ হচ্ছে সেটা পুরোপুরি ব্ল্যাক না। যদি আপনি পুরোপুরি ব্ল্যাক কালারটা ইউজ করেন প্রিন্ট মিডিয়ার জন্য, তাহলে আপনার ডিজাইনটা কি সম্পূর্ণ কালো হয়ে যাবে। মানে পিওর ব্ল্যাক না আর কি। অ্যাকচুয়ালি তাহলে ব্ল্যাক আর কি ব্ল্যাকের মধ্যে ডিফারেন্সটা কি? বললাম তো এটা পুরোপুরি ব্ল্যাক না, এটার একটা অ্যাশ ব্ল্যাক টাইপের আর কি, অ্যাশ একটু ব্ল্যাক। মনে করেন যে মেইন ব্ল্যাকের থেকে একটু একটা নির্দিষ্ট কি পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আমরা যখন আমরা ওই ধরনের ওইটা ক্লাসে যাব, তখন আমরা ওইটা কি ব্ল্যাকটা আমি দেখাই দিব, কোন ব্ল্যাকটা আসলে ইউজ হয়। তবে মেইন ব্ল্যাকটা এখানে না, এটা কি কি ব্ল্যাক। অ্যাকচুয়ালি কালার কোডের ডিফারেন্সটা? হ্যাঁ, অবশ্যই কালার কোডের ডিফারেন্স আছে, কারণ কালার কোডে ডিফারেন্স আছে এবং কি কালারের একটা আলাদা কালার কোড আছে, ঠিক আছে? তো কি কালারটা হচ্ছে, কি ব্ল্যাকটা হচ্ছে আপনার মেইন ব্ল্যাক না, মানে ফুল ব্ল্যাক না, একটু হালকা মানে ব্ল্যাকের থেকে একটু হালকা। কথাটা বুঝতে পারছেন? তো এটা আমরা কখন ইউজ করব, সেটা হচ্ছে আমরা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সিএমওয়াই কে কালার ইউজ করব, আর এর জন্য আরজিবি কালার ইউজ করব, ঠিক আছে? আরো এখানে বিভিন্ন অ্যাডভান্স অপশন আছে, তো এগুলা কোনো ইয়া করার দরকার নেই, এগুলাতে হাত দেওয়ার দরকার নেই, এগুলা যা আছে ডিফল্টই ঠিকই আছে, ঠিক আছে? তো এখানে সবাই সবকিছু বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? এখানে আরেকটা আছে 8 বিট 16 বিট, তো এগুলা বিট বাড়ানোর কোনো দরকার নাই। না, সাধারণত মনে করেন যে বিট 8 বিট নিয়ে এটাই থাকে, এটা ডিফল্ট হিসেবেই রাখা উচিত, ঠিক আছে? আর কারো কোনো এখানে কোশ্চেন আছে? কোনো কিছু নিয়ে বোঝেন নাই? না না ভাই, বিট সমস্যা নেই। কমালে বাড়ালে কি কি হবে ভাই? কোনটা বিটটা কমারে বাড়ালে মানে কোনটা? বিট 8 বিট থেকে আচ্ছা, যদি আমি বিট। বাড়াই 16 এখন বিট। মূলত মনে করেন যে বিট এখন 8 বিটে আছে, 16 বিট বাড়াইলে রেজোলিউশনটা ডাবল হয়ে যাবে। মনে করেন যে কালার, এখানে কালারের ক্ষেত্রে হচ্ছে 8 বিট, ঠিক আছে? যখন 16 বিট দিবেন, পিকচারটা এটা দ্বিগুণ কি একটা পিকচারের মানে ক্লিয়ার? কালারটা শো করবে বেশি। তা আমার অতিরিক্ত কালারের তো দরকার নেই, আমি অযথা এত বিট কালার দিয়ে আমার ডিজাইনটা নষ্ট করার তো দরকার নেই। আমি যখন প্রিন্ট করবো অতিরিক্ত কালার তো আমার দরকার নেই, আমার 8 বিটেই মনে করেন যে আমি সুন্দর একটা কালার পাবো, ঠিক আছে? জি। ঠিক আছে, তো এগুলো মূলত কালারের আচ্ছা, ডেনসিটি কালার রেশিও ঠিক রাখার হ্যাঁ, জন্য আর কি। কালার ডেনসিটিটা আপনার বেশি বৃদ্ধি করে, ঠিক আছে? তো আমার 8 বিটই যথেষ্ট, 8 বিট সবসময় আমরা 8 বিটই রাখবো, এটা হাত দেওয়ার দরকার নেই, এটা অথবা এই যে আপনার এই যে নিচে যেগুলো আছে আর এগুলো, ঠিক আছে? তারপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আপনি চাইলে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, তো নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে এটার কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, ঠিক আছে? মানে স্বচ্ছ, ঠিক আছে? মানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আপনি যেটা কাজ করবেন ওইটাই থাকবে, যেটা সেভ করলে একটা পিএনজি ফাইল হিসেবে সেভ হবে, ঠিক আছে? এখানে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেট করা আছে, যেন আপনি চাইলে নির্দিষ্ট একটা যে কোনো একটা কালার এখানে চুজ করে ওই কালারে, ঠিক আছে, কাস্টম করে নিতে পারবেন সুন্দরভাবে, যেখানে কালার আছে চাইলে এখান থেকে চুজ করে নিতে পারবেন। এখানে হোয়াইট এগুলা ডিফল্টই থাকে সাধারণত, আমরা আজকে মানে জাস্ট ডিফল্ট হিসেবে যে ডকুমেন্ট এইটাই চুজ করতেছি, ঠিক
ঠিক আছে, এটা চুজ করে ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো আমাদের মূলত এখানে ফটোশপ ইন্টারফেস রিভিউ দেখানো হয়েছে, স্ক্রিন মোডটা এখনো দেখানো হয়নি, তবে আমাদের কি দেখানো হলো, ডকুমেন্ট সেটআপটা দেখানো হয়ে গেল। ঠিক আছে, এখন আসি ইন্টারফেস রিভিউ, আরো কিছু বাকি আছে। যেমন এখানে কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফটোশপের মেইন ইন্টারফেস। ঠিক আছে, যখন আপনি ফটোশপে ঢুকবেন তখন মূলত এরকম দেখতে পাবেন না। ঠিক আছে, তখন এখানে কোনো কিছু দেখতে পাবেন না। এদিকে মনে করেন যে সিরিয়ালে মনে করেন যে হ্যাঁ এইরকম আছে বা একটু অন্য ধরনের আছে। ঠিক আছে, তো আমি বলে রাখি যে প্রথমে উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, উপরে যে একটা বার দেখতে পাচ্ছেন না সবার উপরে, জি তো এই বারটার নাম হচ্ছে কি, মেনু বার। মেনু বার। কি বার? মেনু বার। মেনু বার। এখানে বিভিন্ন অনেকগুলো মেনু আছে, সেই মেনু, এই জন্য এটাকে মেনু বার বলা হচ্ছে। যেমন এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার। ঠিক আছে, এগুলার এক একটা বিভিন্ন সাব মেনু আছে। ঠিক আছে, এই যে লেয়ার মেনুতে ঢুকলে বিভিন্ন সাব মেনু আমরা দেখতে পাবো, এটার ভিতরে অনেক সাব মেনু আছে। তবে এটারও আবার প্রতিটারই কিন্তু কি, এটা হচ্ছে মেনু, এক একটা মেনু। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা সব ডিটেলস জানবো। ঠিক আছে, তার নিচে যেই বারটা আছে সেটার বার হচ্ছে অপশন বার। কি বার? অপশন বার। অপশন বার। কিসের অপশন হয়, কিসের বার, কিসের অপশন বার? সেটা হচ্ছে যেমন এখন আমার কি টুল সিলেক্ট করা আছে, আমি যে টুলটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে মুভ টুল। এই যে সবার প্রথমে যে টুলটা আছে সেটার নাম হচ্ছে মুভ টুল। আপনি যদি টুলটার উপরে এইভাবে কার্সরটা নিয়ে যান, ক্লিক করতে হবে না, নিয়ে যান, তাহলে এটা দেখাবে যে দেখেন এটা মুভ টুল, এবং এটা দিয়ে ছবিও দেখায় দিচ্ছে যে এটা দিয়ে কি করে। ঠিক আছে, যে কোনো কিছু আপনি এটা দিয়ে সিলেক্ট করে মুভ করতে পারবেন, আশেপাশে চারিদিকে যে কোনো জায়গায় ইয়ে করতে পারবেন। তো মূলত আপনি যখন মানে ফটোশপে থাকবেন তখন সবসময় মনে করবেন যে আপনি এইটা টুলটা আপনি সবসময় সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এইটার একটা শর্টকাট আছে, এটা হচ্ছে কি, ভি। যখন আপনি মনে করেন আমার ব্রাশ এটা সিলেক্ট করা আছে, আপনার মুভ টুল লাগবে, তার মধ্যে ভি প্রেস করেন, অটোমেটিক্যালি কি দেখেন মুভ টুলটা কি হয়ে যাবে, এনেবল হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন দেখাচ্ছে যে পাশে এই যে মুভ টুলে গেলে যে শর্টকাটে কি আছে, ভি লেখাচ্ছে, তার মানে ভি প্রেস করলে আমরা এই টুলটা সিলেক্ট করতে পারবো সহজেই। আমি বলে রাখি যে আপনারা সবাই এই শর্টকাট গুলা মুখস্থ করার চেষ্টা করবেন, শর্টকাট গুলা মাথায় রাখবেন সবসময়। ঠিক আছে, এই শর্টকাট গুলো আমি নেক্সট ক্লাসে কিন্তু ধরবো, আর এখানে আমি যেগুলো বলতেছি সেগুলো কিন্তু আপনাদেরকে কোশ্চেন করব, কোনটা কি জিনিস, কিভাবে কি হয়, এগুলো কিন্তু সবার কাছ থেকেই আমি জানার চেষ্টা করবো। সো আপনারা সবাই এগুলো ভালো করে দেখেন, সবাই ভালো করে বুঝেন, এবং এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, বুঝবেন, এগুলো একটু স্টাডি করবেন এগুলো নিয়ে। আচ্ছা তো আপনি জিজ্ঞাসা করবেন ভি ভি প্রেস করলে কোন টুলটা আসে, তখন আপনাকে কিন্তু বলতে হবে যে আসলে মুভ টুল। এই টুলগুলোর নাম আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে, এখানে যতগুলো টুল আছে এই টুলগুলোর নাম আপনাদেরকে সব মনে রাখতে হবে, এক্স্যাক্টলি নামটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমি যদি বলি যে আপনি হ্যাঁ পেন টুলে চলে যান, তখন আপনি সরাসরি পেন টুলে চলে যাবেন, ইরেজার টুলে চলে যান, ইরেজার টুলে চলে যাবেন। ঠিক আছে, কিন্তু আমি বললাম, আপনি বললাম যে ক্রপ টুলে যান, আপনি ক্রপ টুল খুঁজেই পাচ্ছেন না, তাহলে কিন্তু কি সমস্যা, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আপনাকে এগুলা জানতে হবে। আপনি প্রতিটা টুলসের এখানে গেলে ক্লিক করতে হবে না, মাউসটা নিয়ে গেলেই এখানে আপনি ওই টুলটা সম্পর্কে দেখতে পাবেন। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা টুল, এটাকে বলা হচ্ছে কি, টুল বার। ঠিক আছে, তো এখানে যখন আমি একটা টুল সিলেক্ট করব তখন ওই টুলের যে অপশনগুলো থাকবে সেগুলা এই যে অপশন বারে দেখতে পাবেন। এবার বুঝতে পারছেন? জি। এখন যদি আমি এই যে এই টুলটা সিলেক্ট করি, এটার নাম কি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা এম প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। এম যদি প্রেস করেন তাহলে অন্য টুল সেট থাকা অবস্থায় যদি মনে করেন যে এখন মুভ টুল সেট করেছে, আমি এম প্রেস করলাম, দেখেন এই টুলটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা দিয়ে কি করে, এটা দিয়ে সাধারণত সিলেক্ট করে, যে কোনো কিছু সিলেক্ট করতে যাচ্ছেন, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তার মানে কি রেক্টেঙ্গুলারই আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এই টুলটার যে অপশনগুলো আছে সেগুলা উপরে দেখতে পাবেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে টুলবার। ঠিক আছে, এই পাশে এখানে বিভিন্ন প্যানেল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই প্যানেলগুলা সাধারণত থাকে না, এগুলা আপনার এই যে উইন্ডো থেকে যেখানে ক্লিক করে করে প্রত্যেকটা আপনি সুন্দরভাবে নিয়ে আসতে পারেন। যেমন এখানে লেয়ার প্যানেল, এটা লেয়ার প্যানেল। ঠিক আছে, লেয়ার প্যানেলে দেখেন আমার টিক দেওয়া আছে, যার কারণে এখানে লেয়ার প্যানেলটা আছে। ঠিক আছে, এগুলো চাইলে আপনি এগুলো সরাই নিতে পারেন ঠিকভাবে। ঠিক আছে, এই যে সবগুলো আলাদা আলাদা করতে পারবেন। ঠিক আছে, এই যে চাইলে আপনি মানে ইয়ে করতে পারবেন, আপনি চাইলে যে এখানে সুন্দর করে আবার রেখে দিতে পারবেন। ঠিক আছে, কালার, যখন কালারে ক্লিক করবেন তখন কালার আসলো, সোয়াচ ক্লিক করলেন সোয়াচ আসলো। এখানে চাইলে আপনি আরো অ্যাড করতে পারবেন, যেমন যদি মনে করেন যে আমি
ক্যারেক্টার চাই, ক্যারেক্টার ওই যে ক্যারেক্টার মনে করেন যে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এই যে ক্যারেক্টার, এখানে আমার ক্যারেক্টারটা এখানে আছে, যার কারণে এটা এখান থেকে আসলো, ঠিক আছে। তারপরে মনে করেন যে নেভিগেটর, নেভিগেটরে ক্লিক করলে যে নেভিগেটর চলে আসলো, ঠিক আছে। এগুলো সব এগুলোতে চলে আসবে অটোমেটিক্যালি, যখন আপনি এখান থেকে কোনো কিছু প্যানেল যখন আপনার দরকার হবে, এগুলো যে কাজ করবো তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের প্যানেলগুলো এখানে থাকে, ঠিক আছে। তারপরে কি আছে, স্ক্রিন মোড। আচ্ছা, স্ক্রিন মোডটা কি দেখেন, ভিউ, ভিউ থেকে স্ক্রিন মোড। এখন যে স্ক্রিন মোডটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। কারণ একটু নয়েজ হচ্ছে, একটু মিউট করেন। নয়েজ আসতেছে। এ ভাই রাজ্জাক ভাই কোনটা? আসসালামু আলাইকুম। আমি বেনাপোল মহিলা মাদ্রাসা থেকে আসছিলাম। আচ্ছা, কার ওখান থেকে নয়েজ হচ্ছে একটু প্লিজ মিউট করেন। হ্যাঁ, হারুনুর রশিদ থেকে নয় আসতেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি, এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি জি হ্যাঁ, এখন স্ক্রিন মোড, আমরা ছিলাম স্ক্রিন মোডে, তো ভিউ, ভিউ থেকে স্ক্রিন মোড, এই যে স্ক্রিন মোড, স্ক্রিন মোড। এখন আমরা যেই স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা মূলত আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে কি কি আছে, এই সব ধরনের মেনুগুলো আছে, পাশে এই যে মেনু বার, এই টুল বার আছে, এখানে ডকুমেন্টটা, আগে ডকুমেন্ট আছে, ঠিক আছে। এখানে যদি আমি আরো ডকুমেন্ট নেই, ঠিক আছে, এখানে যদি আমি আরো ডকুমেন্ট নেই, ঠিক আছে, ঠিক আছে, ওইখানে এখানে আরেকটা ডকুমেন্ট চলে আসবে, এখানে এরকম করে সিরিয়ালে সুন্দর করে সবগুলো চলে আসবে, ঠিক আছে। মনে করেন যে এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ঠিক আছে। এখানে আরো দুইটা স্ক্রিন মোড আছে, মোট টোটাল স্ক্রিন মোড হচ্ছে 3টা, ঠিক আছে। তো এই যে স্ক্রিন মোড, তারপরে হচ্ছে কি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড উইথ কি মেনু বার। যখন আমি এটা ক্লিক করলাম, দেখেন উপরে সবকিছু হারায় গেল, কি শুধু মেনু বার আছে আর টুল বার আছে, ঠিক আছে। নিচের স্ট্যাটাস বার হ্যান ত্যান যা কিছু সবকিছু কি হারায় গেছে, ঠিক আছে। তারপরে আবার স্ক্রিন মোড, আবার কি ফুল স্ক্রিন মোড, ঠিক আছে। ফুল স্ক্রিন মোডে যখন দিব তখন দেখেন কি শুধুমাত্র আমার ডকুমেন্টটা ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কোনো কারণে যদি কারো এরকম অবস্থা হয়ে যায় তখন কি করবেন, তখন এসকেপ প্রেস করবেন, ঠিক আছে। এসকেপ প্রেস করলে আগের অবস্থাতে ফিরে আসবে। ফুল স্ক্রিন মোড কারা ইউজ করে, ফুল স্ক্রিন মোড যখন আপনি সব শর্টকাট জানেন, আপনার কোনো টুল মনে করেন যে মাউস দিয়ে একটা একটা করে টুল সিলেক্ট করতে হয় না, ঠিক আছে। আপনি শর্টকাট জানেন, শর্টকাট হিসেবে আপনি সুন্দর ফুল স্ক্রিন করে দিয়ে আপনি নিজের মতো করে সুন্দর কাজ করতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে একদম এক্সট্রিম লেভেলের যারা এক্সপার্ট তারা এগুলা ফুল স্ক্রিন মোডে কাজ করতে পারবে, ঠিক আছে। তো আপনাকেও সেরকম এক্সপার্ট হইতে হবে যাতে আপনি সুন্দরভাবে মনে করেন যে শর্টকাটগুলো আপনার মাথায় রাখতে হবে সবসময়। সবসময় কিন্তু কাজ করতে করতে বারবার আপনার মাউস এখান থেকে যে এইখানে যাবেন, এটাও আপনার বিরক্ত মনে হবে, ঠিক আছে। তো আপনি সবসময় মানে কিবোর্ডটাকে হাতের একবারে দখলে নিয়ে নেবেন, ঠিক আছে। আপনার হাতে আঙ্গুল যেন সবসময় কন্ট্রোল অল্টার শিফট, ঠিক আছে, এই তিনটার উপরে মানে বেস করে সবসময়, ঠিক আছে। আপনি যখন ফটোশপ ইউজ করবেন তখন শিফট অল্টার কন্ট্রোল আর স্পেস বার, এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে মানে সবসময় প্রতিনিয়ত আপনাকে চাপতে হবে। তো এইগুলা মানে এগুলার প্র্যাকটিস করবেন। শর্টকাট গুলা যখন শিখবেন, শর্টকাট গুলো এখানে আসে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলেই হবে। শর্টকাট গুলো কোথায় পাবেন, যখন আপনি যে এখানে যখন ফাইলে ক্লিক করতেছেন তখন কি যখন আপনি নিউ ডকুমেন্ট নেবেন, কি আছে কন্ট্রোল প্লাস এন, কথা শোনা যাচ্ছে আমার? জি 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 জি। এই যে পাশে যে দেওয়া আছে কমান্ড গুলো দেওয়া আছে, এগুলোই হচ্ছে শর্টকাট, প্রতিটারই ক্ষেত্রে শর্টকাট দেওয়া আছে। তো সব লাগে না, সাধারণত কাজ করতে করতে মনে করেন যে দেখবেন যে আসলে কোন কোন জিনিসগুলো লাগে, সেগুলো অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে। তারপর বেসিক কিছু আছে যেগুলো আপনার জানা দরকার, যেমন যে একটা নিউ ডকুমেন্ট চান, কন্ট্রোল এন চাপেন তাহলেই চলে আসবে। যেমন কন্ট্রোল চিপে যদি আমি এন ক্লিক করি, দেখেন এই দেখেন নতুন ডকুমেন্টের জন্য যে জিনিসটা সেটা চলে আসলো, ঠিক আছে। কন্ট্রোল
ও যদি প্রেস করি তাহলে আমি একটা ফাইল ওপেনের মেনু চলে আসলো। ঠিক আছে, তো শর্টকাট ইউজ করলে কি কাজ করাটা অনেক কি ইজি হয়ে যায়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে শর্টকাট সহ সুন্দরভাবে কিভাবে কাজ করা যায় সেটা আমি শেখাবো। ঠিক আছে, তো আমরা স্ক্রিন মোডটা দেখতেছিলাম, তো স্ক্রিন মোডটা বুঝতে পারছেন সবাই? স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন জি মোড, ভাই বুঝছি। হ্যাঁ জি ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রিন মোড। আপনারা এইভাবে স্ক্রিন স্ক্রিন মোড মোড চেঞ্জ করেও কাজ করতে পারেন। ঠিক আছে, তারপরে কি আছে, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। ঠিক আছে, মনে করেন আমি এখানে একটা জিনিস ঠিক আছে, মনে করেন এখানে একটা জাস্ট একটা ছবি, এখন জুম ইন, মনে করেন একটা আপনি কাজ করতেছেন, কাজ করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জুম করতে হতে পারে, কোনো সময় জুম আউট করতে হতে পারে। আপনি মানে এখানে দেখতে পাচ্ছেন না ঠিক মতো, তখন আপনাকে কি করতে হবে, জুম করে কাজটা করতে হতে পারে। ঠিক আছে, তো জুম কিভাবে করবেন, জুম করার জন্য এখানে একটা টুল আছে যেটার নাম হচ্ছে কি জুম টুল। ঠিক আছে, এটাতে ক্লিক করলে আপনি এখানে যখন এই জুম টুলটা দিয়ে এখানে ক্লিক করবেন তখন এই দেখেন একটু একটু করে কি হচ্ছে, জুম হচ্ছে। ঠিক আছে, এই জুম হচ্ছে। ঠিক আছে, তখন আবার যদি জুম আউট করতে চান তখন কি করবেন, অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে যখন এটাতে ক্লিক করবেন তখন দেখেন এখানে যে মাইনাস চিহ্ন চলে আসে না জুমের এখানে, দেখেন তো মাইনাস চলে আসে। অল্টার ছেড়ে দিলে আবার প্লাস হয়ে যাবে। তো অল্টার যখন আবার চাপতেছি তখন কি হচ্ছে, মাইনাস চিহ্ন চলে আসতেছে। যখন মাইনাস আসছে তখন আমি ক্লিক করি তাহলে এটা কি হচ্ছে, আবার জুম আউট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। যখন আমি ছাড়ে দিচ্ছি, যখন নরমাল অবস্থা তখন কি জুম হচ্ছে। এটা হচ্ছে একটা পদ্ধতি, জুম ইন জুম আউট করার অনেক পদ্ধতি আছে। ঠিক আছে, তো জুম ইন করার মধ্যে সর্বপ্রথম যেটা আমরা করে থাকি সাধারণত স্ক্রল করার মাধ্যমে, অল্টার প্রেস করে যদি আপনি স্ক্রল করেন তাহলে, স্ক্রল যদি সামনের দিকে করেন তাহলে এটা জুম হবে, পিছনে দিকে করলে কি হবে, জুম আউট হবে। ঠিক আছে, অল্টার প্রেস করে কি করবেন, স্ক্রল করবেন, মাউসের যে স্ক্রল বারটা আছে স্ক্রল করবেন, স্ক্রল করলেই কি হবে, এটা জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, জি আবার আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে অল্টার আর স্পেস বার। অল্টার আর স্পেস বার যদি আপনারা চাপেন, আপনারা কি ফটোশপ ওপেন করছেন? জি ওপেন করছি। এটা ওপেন করে আপনারাও এই জিনিসটা ট্রাই করেন, সাথে সাথে আমি যে বলতেছি সেটা ওখানে করার চেষ্টা করেন। আপনাকে তো এখানে মানে ইয়া করলেও হবে, আমি বলে দিচ্ছি, আপনারা জাস্ট এখানে করেন। অল্টার আর স্পেস বার চাপবেন, চাপলে দেখবেন যে জুম আউটের ইয়াটা চলে আসছে। ঠিক আছে, এটাতে ক্লিক করলে তখন অটোমেটিক্যালি কি জুম ইন হবে। যখন আপনি যে অল্টার আর স্পেস বার চেপে ধরে যখন মাউসটা ক্লিক করে নিচে মানে পিছাবেন তখন দেখবেন জুম হবে, আগাবেন দেখবেন যে কি জুম আউট হচ্ছে। ট্রাই করে দেখেন তো পারেন কিনা, এটা আরেকটা পদ্ধতি জুম ইন জুম আউট করার। অল্টার আর স্পেস বার একসাথে চেপে ধরবেন, চেপে ধরে মাউসটা ক্লিক করে খালি টানবেন, স্ক্রল করবেন না। আবার মাউসের লেফট বাটন ক্লিক করে সামনের দিকে সামনে পিছনে করেন, দেখবেন যে জুম আউট হবে, জুম আউট হবে। ঠিক আছে, তো এগুলো পদ্ধতি অনুসরণ করে আমরা জুম ইন জুম আউট করতে পারি। আর কোনো সমস্যা আছে জুম ইন জুম আউট নিয়ে, বুঝতে পারছেন? আমি কিন্তু 3-4টা পদ্ধতি দেখালাম। ঠিক আছে, তো এগুলো আমি কিন্তু কালকে জিজ্ঞাসা করতে পারি, তো আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, একমাত্র এখানে হচ্ছে জুম, জেড ক্লিক করলে আমরা জুম টুল পেয়ে যাব, জেড ক্লিক করলে জুম করলে জুম হবে, অল্টার প্রেস করে যদি করি তাহলে আউট হবে। ঠিক আছে, আবার যদি আমরা যদি মনে করেন যে জুম টুলে ক্লিক না করেও কিভাবে করতে পারি, অল্টার প্রেস করে স্ক্রলিং এর মাধ্যমেও জুম ইন জুম আউট করতে পারি। আরেকটা কি, অল্টার আর স্পেস বার চেপে ধরে যদি আমরা মাউসটা ক্লিক করে সামনে পিছনে এইভাবে করি তাহলেও কি হবে, জুম ইন জুম আউট হবে। এগুলা আপনারা চেষ্টা করবেন, যদি আপনাদের মাথায় না থাকে তাহলে একটা ছোট্ট একটা ডায়েরি বা খাতায় এইগুলো জিনিস সুন্দরভাবে লিখে রাখবেন আপাতত। একবার মাথায় ঢুকে গেলে তো সমস্যা নাই, কিন্তু মাথায় ঢুকতেও মানে সময় লাগবে, বারবার ভুলে যেতে পারেন। তো আপনারা একটু লিখে রাখবেন যে কোনো সুন্দরভাবে যে কিভাবে করা যায়, অথবা ভিডিওটা আমার এই যে ভিডিওটা আমি দিয়ে দিব সেটা আপনি পরে বার দেখে বারবার দেখবেন, তাহলে এটা একবারে মাথায় থেকে যাবে। হ্যাঁ, ভিডিওটা কি গুগল ক্লাসরুমে দিবেন? আমি ভিডিওটা লিংক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়েন, সমস্যা নাই। আচ্ছা। তারপরে আছে কি
ডকুমেন্ট প্যান কি? ডকুমেন্ট প্যান এই যেখানে একটা হ্যান্ড টুল আছে, ঠিক আছে, এটা ধরে মনে করেন যে আপনি চাইলে ডকুমেন্টটাকে কি নড়াচড়া করতে পারবেন না। কখন পারবেন? যখন এটা জুম থাকবে। মনে করেন জুম আছে, এখন মনে করেন যে আপনি দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে জুম প্যানিং, ঠিক আছে। হ্যান্ড টুল দিয়ে আপনি সহজেই একটা ডকুমেন্ট এইভাবে কি মুভ করতে পারতেছেন। এখন মনে করেন যে খুব জুম হয়ে গেছে, আপনি চাচ্ছেন একবারে আমার ডিজাইনটা একবারে যেটা সাইজ আছে সেই ফিট চলে আসুক, তখন আপনি কি করবেন? Ctrl+0 তে ক্লিক করবেন, ঠিক আছে, আপনার ডিজাইনটা সুন্দরভাবে ফুল স্ক্রিন ভাবে মানে যেই রেজুলেশন মানে একদম ডিফল্ট যেটা সাইজ সেই সাইজে চলে আসছে না? ঠিক আছে। আমার অনেক ছোট আছে, মনে করেন যে আমার অনেক ছোট আছে ডিজাইনটা, হ্যাঁ মনে করছেন মানে ডিজাইনটা ছোট, আপনারা মনে হচ্ছে ডিজাইনটা ছোট, আপনি একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে পারতেছেন না, জুম ইন জুম আউট করে একটা নির্দিষ্ট মানে এটার যে নির্দিষ্ট একটা ডিফল্ট সাইজ আছে সেই সাইজে আপনি ভিউটা পাচ্ছেন না, তখন কি করবেন? তখন আপনি Ctrl+0 ক্লিক করবেন, ঠিক আছে। Ctrl+0 যখনই ক্লিক করবেন তখন এটা এইভাবে ডিফল্ট সাইজে চলে আসবে। বুঝাইতে পারছি? জি। আচ্ছা, প্যানিংটাও বোঝানো হয়ে গেছে আশা করি। আচ্ছা, কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক। কালার অ্যাপ্লাই এর আগে আমাকে সিলেকশন বেসিক, এই দুইটা জিনিস আমি একবারেই বুঝাই দিচ্ছি। দেখেন আমি এটা ডিলিট করে দেই। আচ্ছা, সিলেকশন বেসিক, সিলেকশন টুল মনে করেন যে এই যে প্রথম থেকে শুরু করে এইখানে এই যে 6টা টুল দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যেমন মুভ টুল, তারপরে এখানে যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ল্যাসো টুল, ঠিক আছে, কুইক সিলেকশন টুল, ক্রপ টুল, ঠিক আছে, তারপরে এখানে একটা ফ্রেম টুল। মূলত এগুলো সিলেকশনের কাজ করার জন্য ব্যবহার হয়। এদিকে পেন টুলটা তো আছেই, পেন টুল দিয়েও সিলেকশন করা যায়। এটা তো মাস্টার টুল একটা মানে ফটোশপের, এটার কাজটা শিখবো আমরা, অনেক ভালোভাবে শিখতে হবে। তো মূলত বেসিক ভাবে যে সিলেকশনের জন্য আমরা যে টুলগুলো ইউজ করি সেগুলো কি? এই টুলগুলো, ঠিক আছে। মুভ টুল দিয়ে তো বললামই যে কি মুভ করা হয় সিলেকশন। এখন সিলেকশন করার জন্য মনে করেন যে এই যে আমি একটা কিছু সিলেকশন করব, এই যে এটা মনে করেন যে এই ডকুমেন্ট থেকে এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট কিভাবে কতটুকু হয়েছে কিভাবে বুঝতে পারতেছি? যে এই যে আশেপাশে যে কি ডট ডট লাইন কি, ঠিক আছে, এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে না এতটুকু অংশ আমার সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এখন আমি যদি চাই যে না আমার এই রেক্টেঙ্গুলার লাগবে না, আমার সার্কেল লাগবে, তখন আপনি যেখানে একটা ছোট একটা দেখবেন টুলের পাশে ছোট্ট একটা তীর চিহ্ন আছে, তো এখানে যদি ক্লিক করেন এখানে আরো কিছু চলে আসবে, ঠিক আছে। যেমন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা হচ্ছে কি সার্কেল, ঠিক আছে। এখন সার্কেল কিভাবে করবেন? এই দেন সার্কেল, ঠিক আছে, মানে সার্কেল, এই সার্কেলটা কি হয়েছে? সিলেক্ট হয়েছে, ঠিক আছে। মানে এই সিলেক্ট জায়গার উপরে আমি একটা চাইলে কালার অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। কালার অ্যাপ্লাইটা আমি পরে বলতেছি কিভাবে করলাম, আগে সিলেকশনটা বুঝুন, ঠিক আছে। এটা কোথায় কোথায় হয়েছে কাজটা? এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই কিন্তু কাজটা হয়েছে, এটা চাইলে আপনি নড়াইতে পারবেন না, ঠিক আছে। তারপরে আরো আছে কি সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম, এগুলো সাধারণত ব্যবহার হয় না। যেগুলো সাধারণত এই যে এরকম, সরি দাঁড়ান সিলেক্ট করি, এই যে এরকম সিঙ্গেল লাইন, ঠিক আছে। এখানে একটা লাইন যে সিলেক্ট একটা লাইন যে সিলেক্ট হচ্ছে সিঙ্গেল, একটা চিকন একটা সিঙ্গেল, এগুলো সাধারণত দরকার পড়ে না। তারপরে এখানে আছে কি সিলেকশনের জন্য আরেকটা টুল হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে আপনি চাইলে যে হাতে মাউস দিয়ে যে কোনো ভাবে ড্র করে সুন্দরভাবে এক মাথা থেকে আরেক মাথা নিয়ে যায় এখানে লাগাই দিলে মনে করেন যে এটা সিলেকশন হয়ে গেল, অথবা এই যেরকম করে দিলেন এটা সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। এটা ইজি, অনেক ইজি, ঠিক আছে। আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে আরো 3টা টুল দেখতে পাবো সিলেকশন করার। একটা হচ্ছে কি পলিগনাল ল্যাসো টুল, টুলটা দিয়েও আপনি সিলেক্ট করতে পারবেন ইমেজ, যেমন এইভাবে ধরে এই যে এইভাবে, এটা কি সোজা সোজা একটা লাইন তৈরি করতেছে, একদম সোজা একটা স্ট্রেট লাইন তৈরি করতেছে সিলেক্ট করার জন্য, ঠিক আছে। এখন কোন টুলটা কোন কোন কাজের ক্ষেত্রে ব্যবহার হবে সেটা তো আপনি দেখলেই বুঝতে পারবেন। এখন আপনার ইমেজ যদি স্ট্রেট হয়, আপনি একটা স্ট্রেট ইমেজ করতে যাচ্ছেন, তাহলে তো এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন মনে করেন সিলেক্ট আছে, এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি চাপলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যে এডিট থেকে মনে করেন যে ইমেজ এখান থেকে যদি আপনি সিলেক্ট থেকে যদি ডিসিলেক্ট, যে কন্ট্রোল ডি, ঠিক আছে, কন্ট্রোল ডি দিলে কি ডিসিলেক্ট হয়ে যাবে। কোনো জিনিস আপনি এখানে মনে করেন যে এটা সিলেক্ট করছেন, এটা সিলেক্ট হয়ে আছে, তো
এটা এখন এটার জন্য আপনি কাজ করতে পারতেছেন না, এখন এটা আমরা দরকার নেই সিলেকশনটা, তখন আপনি কন্ট্রোল ডি চাপেন, জিনিসটা ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এটা হচ্ছে ম্যাগনেটিক, এটা যখন এখানে কোনো জন্য একটা ইমেজ থাকে, এটা জাস্ট ক্লিকও করতে হবে না আপনাকে, একবার ক্লিক করে খালি ধরে টান দিবেন, এটা অটোমেটিক্যালি এটার কালার একটা বা একটা অনুযায়ী এটা অটোমেটিক্যালি কি করবে, সিলেক্ট করে নিবে। সিলেক্ট করে নিবে। এগুলো নিয়ে আমরা পরে ডিটেইলস আলোচনা করব, আজকে জাস্ট আমি এটা বলতেছি। এগুলো টুল দিয়ে সাধারণত আমরা সিলেক্ট করে থাকি, ঠিক আছে। যেখানে আরেকটা আছে হ্যাঁ সিলেকশন টুল, কোনো জিনিস মনে একটা ইমেজ নিলাম, ইমেজটাকে জাস্ট এখানে ড্র করলে মনে করেন যে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ব্রাশের মতো এটা জাস্ট ড্র যদি করি, যে ড্র করতেছি দেখেন অতটুকু যা সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর আছে ম্যাজিক ওয়ান টুল, এটা দিয়েও মনে করেন যে বিভিন্ন একটা কালার, নির্দিষ্ট একটা কালারকে আপনি সিলেক্ট করতে পারেন। যদি আমরা একটা যদি একটা আমরা এখানে যেটা একটা ইমেজ, ঠিক আছে, এখানে যদি আমি এটাতে ক্লিক করি দেখেন শুধুমাত্র এই কালারটাই সিলেক্ট হয়েছে। ম্যাজিক কালার টুল দিয়ে আপনার এটা একটা ফ্যাসিলিটি যে আপনি যেই কালারে বা যেই ওই ইয়াতে ক্লিক করবেন ওই ধরনের কালারটা যেটা লাগালাগি আছে একসাথে সেটাই শুধু সিলেক্ট হবে, ঠিক আছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটাতে সিলেক্ট, এটাতে করলে এটা মানে প্রতিটাই আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে, লাইন মেইনটেইন করে সব সিলেক্ট করবে, ঠিক আছে। রো মেইনটেইন করে। কালারগুলো কি আলাদা আলাদা ভাবে আছে, দেখুন এটার মধ্যে দেখেন এখানে কিন্তু সাদা কালারও আছে, ঠিক আছে। সাদা কালারটা কি সিলেক্ট হয়েছে? এটা কিন্তু সিলেক্ট হয় নাই। এবং সাদা কালারটার ভিতরে এই যে মনে করেন যে ভিতরে যে 9 এর ভিতরে যে 0 এই যে কালারটা, এটা কিন্তু সিলেক্ট হয় নাই, এটা আপনাকে ক্লিক করতে হবে তাহলে সিলেক্ট হবে। আমি সিলেক্ট করে এটা আমি ডিলিট করে দিলাম, কালারটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল, কিন্তু এটার ভিতরে কালারগুলো কিন্তু সিলেক্ট হয়নি। আপনি এখন এটাতে ক্লিক করে ডিলিট করে দিলেন, এটা ডিলিট করলেন, এটা ডিলিট করে দিলেন, ঠিক আছে, ডিলিট করে দিলেন। আপনি চাইলে যে এখানে উপরে অপশন বার আছে এখানে ক্লিক করেও কিন্তু এটার সাথে এটা ক্লিক করলে এই দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। অথবা মনে করেন যে আমি একবারে এই সবগুলো চাচ্ছি, তার মানে কি এখানে এটাতে ক্লিক করলাম, করার পরে এই যে এটার ভিতরে ক্লিক করলাম, এটার ভিতরে সবগুলো একবারে সিলেক্ট করে একবার ডিলিট করলাম, দেখেন একবারে সব কি হয়ে গেল, বুঝতে পারছেন? এইভাবে একটা জিনিস আপনি সিলেক্ট করতে পারবেন। ভাই এটা আরেকবার একটু দেখান। এটা আরেকবার দেখাচ্ছি, সমস্যা নেই। এই যেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। তো আপনি যে মনে করেন যে আমি এই কালারটা মানে সিলেক্ট করতে যাচ্ছি, তো এখানে এই কালারটা আমি যেখানে ক্লিক করলাম, ঠিক আছে, এই কালারটা কি সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখন দেখেন যে এই যে 4 এর ভিতরে এইটা কিন্তু সিলেক্ট হয়নি, 0 এর ভিতরে এই কালারটা সিলেক্ট হয়নি, এটা যদি আমি ডিলিট করি তাহলে ডিলিট হবে না এই কালারটা। তো এটার জন্য আমি যে এখানে মূলত এখানে দেওয়া থাকে, এটা সিলেক্ট করা থাকে, উপরে দেখেন অপশন বারে এটা থাকে। আমি যদি এটাতে ক্লিক করে দেই মানে কি এটার সাথে আমি আরো সিলেকশন যোগ করতে যাচ্ছি, ঠিক আছে, তখন কি হবে, তখন আমি যেই জায়গায় এটা ক্লিক করব এই জায়গাটা সে সিলেকশনটা অ্যাড করে নেবে অটোমেটিক্যালি, বুঝতে পারছেন? আবার যদি মনে করেন যে তার পাশে আরেকটা আছে, এটা কি করবে, সিলেকশনটা বাদ দিয়ে দিবে। এটা আমি যদি ক্লিক করি তাহলে এটা কি সিলেকশনটা বাদ হয়ে যাচ্ছে। অথবা অল্টার প্রেস করে মনে করেন যে আপনি এই টেবিলগুলো সিলেক্ট করতেছেন না, ঠিক আছে, আপনি অল্টার প্রেস করেও এই কাজটা করতে, অল্টার প্রেস করলে যেটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এইরকম। এখন এটাতে ডিলিট করলে সম্পূর্ণটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এইটা হচ্ছে সিলেকশন বেসিক হচ্ছে এগুলা দিয়েই আমরা মূলত কোনো কিছু সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট করি। মনে করেন সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি নির্দিষ্ট একটা জায়গায় এর মাঝখানে অটোমেটিক্যালি নিয়ে আপনি এটাভাবে সুন্দরভাবে মুভ করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি এই জিনিসটা যে সিলেক্ট করলেন, এখন এটার উপরে কালার কিভাবে অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে মনে করেন যে এইখানে দেখেন, এখানে মেনু বারের টুল বারের এখানে দেখেন, টুল প্যানেলে এখানে কি আছে, সবার নিচে দেখেন একটা ইয়ে আছে, এখানে উপরে একটা কালার, নিচে একটা কালার, উপরে লাল আছে, নিচে কি আছে, হোয়াইট, সাদা আছে। তার মানে এখানে হচ্ছে উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আমি এখন আমার ফরগ্রাউন্ড কালার এখন সিলেক্ট করব, আমি এটা ক্লিক করলে একটা কালার প্যালেট ইউজ হয়, একটা কালার পিকার ইউজ হয়। এখানে আমি যে কালারটা সিলেক্ট করে দিব সেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি এখন এখানে মনে করেন যে পিঙ্ক কালারটা সিলেক্ট করে দিই, পিঙ্ক কালার চলে আসবে। যদি এখানে আমি ব্লু কালারটা সিলেক্ট করে দিই, ব্লু কালারটা চলে আসবে, ঠিক আছে। আমি চাইলেই এটা এই ছোট তীর বাটনে ক্লিক করে কি করতে পারি, এটা এক্সচেঞ্জ করে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে
এক্স ক্লিক করলাম, এক্স ক্লিক করলে ওইটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এক্সচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে চলে যাবে, ফরগ্রাউন্ড উপরে চলে যাবে। যখন যেটা উপরে থাকবে তখন সেটাই হয়ে যাবে ফরগ্রাউন্ড কালার। কথা বুঝতে পারছেন? জি এখন আপনি এইখানে এইটাতে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। মোড টুলটা আমি সিলেক্ট করে নিলাম, মোড টুলটা সেট করে এখন মনে করেন যতটুকু জায়গা আমি সিলেক্ট করছি এই জায়গাটাতে আমি নীল কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। এখন নীল কালারটা যেটা আমার এখানে আছে এটা কি কালার, ব্যাকগ্রাউন্ড কালার না ফরগ্রাউন্ড কালার? ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন আমি এটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? কন্ট্রোল ক্লিক করে প্রেস করে আমি ডিলিট দিব, কন্ট্রোল প্রেস করে ডিলিট অথবা ব্যাক স্পেস যে কোনো একটা, আপনার যেটা সুবিধা হয়। কন্ট্রোল প্রেস করে যদি আমি ডিলিট প্রেস করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা কি হবে, সিলেক্ট হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপ্লাই হয়ে যাবে। মনে করেন যে আমি গোটা ডকুমেন্টটাতেই এটা দিতে যাচ্ছি। এখন গোটা ডকুমেন্ট আমার সিলেক্ট আছে, এখানে লেয়ার থেকে আমি ডকুমেন্টটা সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট দেই, তাহলে গোটা ডকুমেন্টটা আমার কি হয়ে যাচ্ছে, এই কালারটা হয়ে যাচ্ছে, অ্যাপ্লাই হয়ে গেল, হয়ে যাচ্ছে। এখন আমি এখানে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে মনে করেন যে এই যে সিলেক্ট করলাম এতটুকু জায়গা, এখন এতটুকু জায়গা চাচ্ছি যে আমি এখানে একটা ফরগ্রাউন্ড কালার দিব। ফরগ্রাউন্ড কালারটা এখন আমি কিভাবে অ্যাপ্লাই করব? অল্টার চিপে আমি যদি ডিলিট প্রেস করি তাহলে এখানে ফরগ্রাউন্ড কালারটা কি হবে, অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ফরগ্রাউন্ড কালারটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। বুঝতে পারছেন আপনারা? জি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কিভাবে অ্যাপ্লাই করব? কন্ট্রোল প্লাস কি ডিলিট প্রেস করলে কি হবে, অ্যাপ্লাই হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাইলে কি প্রেস করব? অল্টার প্লাস ডিলিট। অল্টার প্লাস। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাই। এখন এখানে দেখেন এখানে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি আমি এটা এখান থেকে ক্লিক করে এক্স বাটন ক্লিক করে এটা এক্সচেঞ্জও করতে পারবো। ঠিক আছে, আবার আমি যদি ডি প্রেস করি তাহলে ডিফল্ট যে কালারটা সেটা চলে আসবে। ঠিক আছে, এখানে মনে করেন যে আমি একটা অন্য কালার এখন সিলেক্ট করা আছে, তো আমি চাচ্ছি যে সরাসরি আমার ডিফল্ট কালারটা ধরে। ডিফল্ট কালার কোনটা? উপরে কালো সাদা, এটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ডিফল্ট কালার। যখন আমি ডি প্রেস করব শুধুমাত্র ডি, তাহলে ডিফল্ট কালারটা চলে আসবে অটোমেটিক্যালি এখানে। ঠিক আছে, এখন চাইলে আমি মনে করেন যে এখানে যদি আমি ফরগ্রাউন্ড কালারটা দিতে চাই তাহলে অল্টার ডিলিট করলে এখানে ডিলিট চলে আসলো গোটাটা। কেন গোটাটা আসলো? কারণ আমি কি এটা গোটা ডকুমেন্টটা সিলেক্ট শুধুমাত্র সাদা, এই যে এতটুকু সিলেক্ট ছিল না, এটা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করলে এই যে এখন এটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি অল্টার ডিলিট প্রেস করি তাহলে এটা শুধুটুকু ওই জায়গাটার উপরে হবে। যদি আমার এখানে এটা সিলেক্ট না থাকে, শুধুমাত্র এই লেয়ারটা যদি সিলেক্ট থাকে, তাহলে মনে করেন যদি আমি এখন অল্টার ডিলিট করি তাহলে গোটা ডকুমেন্টটাই কালো হয়ে যাবে। ঠিক আছে, কারণ গোটা ডকুমেন্টটাই সিলেক্ট আছে, ডকুমেন্টের শুধু ওই অংশটা সিলেক্ট নাই। কথা বুঝতে পারছেন? জি। এখন যদি আমি সাদা কালারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি প্রেস করব বলেন তো? কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল ডিলিট, গুড। ঠিক আছে, কন্ট্রোল ডিলিট দিলে এখানে ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা আছে, সাদা কালারটা চলে আসলো। বুঝতে পারছেন কিভাবে কালার অ্যাপ্লাই করবেন? জি। আচ্ছা, কালার অ্যাপ্লাই আরো বিভিন্ন ভাবে করা যায়। যেমন আপনি একটা কালার এখান থেকে আরেকটা মনে করেন কালার সিলেক্ট করলেন, নিজের বাকেট টুলটা নিয়ে এখানে ক্লিক দিলেন, এটা তো একটা কি কালার অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এরকম কাজ করতে গেলে মনে করেন যে আরো বিভিন্ন ওয়ে আছে কালার অ্যাপ্লাই করার। তো বেসিক যেগুলো ওয়ে সেগুলোই হচ্ছে এগুলা, কালার এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন একটা ডকুমেন্টে। বিভিন্ন একটা নির্দিষ্ট জায়গা মনে করেন যে আমি লেস টুল দিয়ে মনে করেন যে একটা একটা আঁকলাম সুন্দরভাবে। ঠিক আছে, হ্যাঁ, এই যে আমরা আঁকলাম এটা মনে করেন যে একটা সবুজ কালার দিব। ঠিক আছে, কিভাবে দিব? এখন কি প্রেস করতে হবে বলেন তো? অল্টার ডিলিট। অল্টার ডিলিট প্রেস করলে এই যে এখানে কালারটা চলে আসলো। আবার কন্ট্রোল ডি চাপলাম, এটা ডি সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের মোটামুটি সব টপিকগুলো আমি আলোচনা করলাম আজকের। ঠিক আছে, তো এই টপিকগুলোর মধ্যে থেকে কারো কোনো সমস্যা আছে বুঝতে? না ভাইয়া। আচ্ছা, এই টপিকগুলো তো ওকে ডান। শুধু কালার অ্যাপ্লাই এর যে টপিকটা এটা একবার হচ্ছে প্র্যাকটিস করা লাগবে, তাহলে এখানে প্রতিটা বিষয় আপনি বারবার প্র্যাকটিস করবেন কালার অ্যাপ্লাই এর বিষয়গুলো। ঠিক আছে,
এগুলো বিষয়গুলো সবগুলো একটু ভালোভাবে একটু প্র্যাকটিস করবেন আপনারা সবাই। সবাইকে বলে রাখতেছি আপনারা কালার অ্যাপ্লাই করবেন এভাবে, ঠিক আছে? মনে করেন এই যে পেজটা, এই পেজটাতে মনে করেন যে একটা কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ঠিক আছে? মনে করেন যে আমি মনে করেন এখান থেকে মনে করেন যে এটা সরি রাবার কোনটা দেখাচ্ছে না, আচ্ছা মনে করেন যে এটা নিলাম, ঠিক আছে? এটা সিলেক্ট করলাম, এটা এখান থেকে মনে করেন যে এটা দিয়েও সিলেক্ট করা যায় পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে যখন এখানে মেক সিলেকশন করব এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হইলো মানে কি যখন সিলেক্ট হবে তখনই আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? এই যে এখানে আমি এখন যদি আমি অল্টার ডিলিট করি তাহলে দেখেন কালারটা কি অ্যাপ্লাই হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে? এখন কালারটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কালারটা আপনাকে এখানে নিয়ে নিতে হবে, অথবা আরো একটা পদ্ধতি আছে। একদিনে আমি সব শিখাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আস্তে আস্তে শিখেন, একদিনে বেশি নিলে আবার আপনারা মাথায় হ্যাঁ, মাথায় বসবে না। থাকবে না। ঠিক আছে, আস্তে আস্তে আমি আরো বিভিন্ন পদ্ধতি শিখবো, একদিনে যদি সব শিখিয়ে দিই তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো আমি যেগুলো জিনিস দেখাইছি ভাবেন না যে জাস্ট ওগুলাই ওয়ে, ওই কাজটা করা শুধুমাত্র ওইগুলাই ওয়ে, তা না। ওই এই কাজগুলো আরো বিভিন্ন ওয়েতে করতে পারেন আপনি, আর চাইলে আরো ইজি করতে পারেন, আরো কঠিন ওয়েতেও করতে পারেন, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি যথাসম্ভব আমার কাছে যেগুলো ইজি লাগে সেভাবে আমি আপনাদেরকে বোঝানোর, ঠিক আছে? তো আপনাদের আজকের ক্লাসটা মূলত কেমন লাগলো? গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাসটা আপনাদের কেমন লাগলো? অনেক ভালো লাগলো, অনেক ভালো ভাইয়া। সুন্দর করে সবকিছু বলেছেন, অনেক মানে ভালো ইজিলি লাগছে। বুঝতে পারছি সবকিছু। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো সমস্যা হয় আমি বারবার বলতেছি তাহলে আমাকে অবশ্যই জানাবেন কোনো বিষয়ে, ঠিক আছে? আচ্ছা, জি, তো অবশ্যই। মূলত আজকে মূলত এগুলাই, এতটুকুই টপিক ছিল আমাদের, যেগুলো আমি আশা করি বিষয়গুলো কভার করতে পারছি, আমি সবাইকে বুঝাইতে পারছি বিষয়গুলো, কি পারছি তো? জি জি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। এই এই ভিডিওটার আপনার ফটো